আছে, আমরা তাহলে শুরু করি। আমার কথা তো শোনা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। আমরা মোটামুটি হচ্ছে থার্মোডাইনামিক্সের একদম শেষের দিকে চলে আসছি। আজকে হচ্ছে আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এনট্রপি। আরও কিছু জিনিস বাকি আছে এই চ্যাপ্টারে, ওগুলো পরে দেখতেছি। তো আজকে যা যা পড়বো এখান থেকে তুমি বোর্ড এক্সামে, কলেজের এক্সামে বা অ্যাডমিশন টেস্টের সব জায়গাতেই কোশ্চেন পাবা। খুবই ইম্পর্ট্যান্ট টপিক, একটু মনোযোগ দিয়ে দেখি। এনট্রপি। তো সোফার আমরা হচ্ছে কী কী পড়লাম? আমরা হচ্ছে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এই দুটো জিনিস দেখেছি। এবং থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রের মধ্যে যে চারটা তাপগতীয় প্রসেস, ওগুলোকে আমরা ডিটেলসে দেখছি। ওইখান থেকে আমরা তাপের পরিবর্তন, কাজ, তারপরে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, ওই সব কিছু বের করতে পারি এখন। এরপর হচ্ছে থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্রে কার্নো ইঞ্জিন, কার্নো চক্র, ওই সব দেখে ফেলছি। আমাদের মোটামুটি লাস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এনট্রপিটা। সো এনট্রপিটা হচ্ছে অ্যাকচুয়ালি ওরকম আলাদা কোনো জিনিস না। এটা আমরা যে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রে যে চারটা তাপগতীয় প্রসেস পড়েছি, ওইখানে যেমন আমাদের কাজের ভ্যালু বের করতে বলে এক একটা প্রসেসের জন্য, কিংবা চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি বের করতে বলা হয়, একইভাবে হচ্ছে ওই প্রসেসগুলোর জন্য এনট্রপির চেঞ্জ সেটাও আমাদেরকে বের করতে বলবে। সো আমরা যাই কিছু পড়তেছি আলটিমেটলি আমাদের আসলে ওই যে চারটা তাপগতীয় প্রসেস, ওইখানে গিয়ে আসলে সব কিছু অ্যাপ্লাই করতে হয়। তো যাই হোক, আমরা একটু দেখি এনট্রপিটা ফার্স্ট অফ অল এটা কী জিনিস। সো এনট্রপি হচ্ছে আমাদের যে ইন্টারনাল এনার্জি, যেরকম একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস যেটা আসলে আমরা পরিমাপ করতে পারি না বা ওরকম দেখতে পারি না, বাট ওইটা যে আছে, এটার এক্সিস্টেন্স আসলে বোঝা যায় কিভাবে, ওই অনুপরমাণুগুলোর ছুটাছুটি ওইটার মাধ্যমে। ইনফ্যাক্ট আমরা আসলে ইন্টারনাল এনার্জিকে কন্ট্রোল করি আসলে টেম্পারেচারের থ্রুতে। তো টেম্পারেচার চেঞ্জ হলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার যদি ফিক্সড থাকে ইন্টারনাল এনার্জিটাও ফিক্সড থাকে। এবং আমরা আসলে কোনো একটা গ্যাসের যেই মোট অভ্যন্তরীণ শক্তি কোনো একটা সার্টেন টাইমে, সেটাও আসলে বের করতে পারি না। মানে এটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে না, সকল পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য। যে কোনো একটা সার্টেন টাইমে তুমি টোটাল ইন্টারনাল এনার্জি কত কোনো একটা পদার্থের, সেটা বের করতে পারবে না। যেটা করতে পারবা টেম্পারেচারের চেঞ্জ দেখে আমরা হচ্ছে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি সেটা বের করতে পারি। সো এনট্রপিটাও এরকম একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, যেটা আসলে আমাদেরকে একটা অ্যাবস্ট্রাক্ট একটা ধারণা দিবে। এটার এক্সিস্টেন্স আসলে আমরা ফিল করতে পারি, বাট একদম হাতে কলমে যে এটা ক্যালকুলেট করে বের করা, সেটা করতে পারি না। সো ফার্স্ট অফ অল এনট্রপিটা কী জিনিস? এনট্রপিটা হচ্ছে, এটাকে বলা যায় এইভাবে যে মেজারমেন্ট অফ র্যান্ডমনেস অফ এ সিস্টেম। আচ্ছা, এটার বাংলাটা কি? এটার বাংলা হচ্ছে কোনো একটা সিস্টেমের যে র্যান্ডমনেস, র্যান্ডমনেস বলতে বোঝা হচ্ছে একটা সিস্টেম সেটা কতটা বিশৃঙ্খল। এখন বিশৃঙ্খল বলতে কি বোঝায়? ধরো একটা সিস্টেম যদি চুপচাপ বসে থাকে, মানে সিস্টেম বলতে কি বোঝাচ্ছি, যে আমাদের বিবেচ্য যে বস্তুটা, ধরো তুমি একটা লোহার খণ্ড নিয়ে বসে আছো বা একটা বরফ খণ্ড নিয়ে বসে আছো, ওইটাই তোমার কাছে এখন সিস্টেম। ওইটার বাইরে যা কিছু আছে সব হচ্ছে পরিপার্শ্ব বা এনভায়রনমেন্ট। সো তোমার ওই যে তুমি একটা বরফ খণ্ড নিয়ে বসে আছো বা একটা পিস্টনের মধ্যে, একটা সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস নিয়ে বসে আছো, ওইটা হচ্ছে সিস্টেম। এখন ওই সিস্টেমটা, ওই বরফ খণ্ডটা বা ওই সিলিন্ডারের গ্যাসগুলা, এগুলা কতটা র্যান্ডম, এগুলা কতটা বিশৃঙ্খল, এই জিনিসটাই হচ্ছে আমরা
ম্যাথমেটিক্যালি নিউমেরিক্যালি হচ্ছে এই এনট্রপি দিয়ে বের করি। সো এনট্রপি হচ্ছে এমন একটা ভ্যালু তোমাকে আউটপুট দিবে যেটা দেখে তুমি অ্যাকচুয়ালি কোনো একটা সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাপ সেটা করতে পারবা। এখন একটু শেষ করি যে এটা পরিমাপ করে আসলে আমাদের লাভটা কি। এটা পরিমাপ করে আসলে আমাদের লাভ আছে। এটা পরিমাপ করে লাভ হচ্ছে যে কোনো একটা ঘটনায় যদি এই এনট্রপির ভ্যালুটা এটা যদি বাড়ে, আগে সব কিছু বলে এরপরে আমি সব কিছু লিখে দিব। কোনো একটা ঘটনায় ধরো তুমি একটা কাজ করছো, ফর এক্সাম্পল তুমি একটা বরফকে তাপ দিছো, কিংবা ধরো একটা সিস্টেমকে ঠান্ডা করছো। তো এই যে তুমি একটা কাজ করলে, একটা ঘটনা ঘটাইলা, যদি এমন হয় যে এই ঘটনাটা ঘটানোর ফলে তোমার ওই সিস্টেমের এনট্রপির পরিমাণ বেড়ে গেছে, তাহলে বুঝতে হবে ওইটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। পৃথিবীর মহাবিশ্বের সকল স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াতেই এনট্রপির পরিমাণ বৃদ্ধি পায়, এবং যেই সব প্রসেসগুলা বিপরীতভাবে যেসব প্রসেসগুলো স্বতঃস্ফূর্ত না, সেই সব প্রসেস হচ্ছে এনট্রপি হ্রাস পায়। সো অন্যভাবে যদি বলি যে কোনো একটা প্রসেসে এনট্রপি হ্রাস পাচ্ছে, তার মানে বুঝতে হবে যে এই প্রসেসটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। এটা যদি আমি ঘটাইতে চাই, আমার বাইরে থেকে কোনো পরিশ্রম করা লাগবে, কাজ করা লাগবে। ঠিক আছে, ফর এক্সাম্পল তুমি একটা বরফখণ্ডকে রেখে দিবা এমনিতে রুমের মধ্যে, এটা স্বতঃস্ফূর্তভাবে সে হচ্ছে গলে যাবে। এই যে যে গলে যাওয়ার ঘটনাটা, একটা বরফ গলে যাচ্ছে, এইটা হচ্ছে ইউজুয়াল স্বতঃস্ফূর্ত। যে এই প্রসেস হচ্ছে এনট্রপি বাড়বে, পুরো মহাবিশ্বের এনট্রপিটা বাড়বে। উল্টাভাবে তুমি যদি এইটা ক্যালকুলেট করো, আমরা ক্যালকুলেট করা শিখবো, যে তুমি যদি পানিকে বরফে কনভার্ট করো, সেই প্রসেসে দেখা যাবে এনট্রপির পরিমাণটা কমতেছে। যখনই তুমি দেখতেছো কোনো একটা প্রসেসের এনট্রপির পরিমাণ কমতেছে, তখনই বুঝতে হবে যে এটা স্বতঃস্ফূর্ত প্রসেস না। সো আমি যদি এই প্রসেসটা ঘটাইতে চাই, আমার বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে তাকে এই প্রসেসটা ঘটানোর জন্য। সেই জন্যই দেখা যায় পানিকে যদি তুমি বরফে কনভার্ট করতে চাও, তোমার অ্যাকচুয়ালি ওই যে ফ্রিজের কম্প্রেসরের মাধ্যমে বাহ্যিক কাজ করতে হয়, ইলেকট্রিসিটি লাগে, এনার্জি সাপ্লাই দিতে হয়। সো এনট্রপি জিনিসটা দেখে আসলে আমরা এই যে এরকম কিছু ডিসিশন মেক করতে পারি, যে কোনো একটা সিস্টেমের এনট্রপি বাড়তেছে, তার মানে এই প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে করা পসিবল। কোনো একটা সিস্টেমের এনট্রপি এই প্রসেসে কমতেছে, তাহলে এই প্রসেসটা স্বতঃস্ফূর্তভাবে করা যাবে না, এটার জন্য এনার্জি সাপ্লাই করা লাগবে। ঠিক আছে, সো এনট্রপির কাজটা আসলে এইখানেই। এবার হচ্ছে এই জিনিসগুলো আমি একটু বিস্তারিতভাবে লিখবো। সোফার যতটুকু বলছি একটু বুঝতে পারছো কিনা একটু বলো তো। আচ্ছা, তো এটা বুঝতে পারছো বললো, আমি জানি যে এটা আসলে অনেক কিছু কনফিউজড লাগবে। এটা আসলে আসলেই কি কাজ, আমাদের ইন্টারনাল এনার্জি দিয়েই তো আসলে আমরা এই ছুটাছুটি, তারপরে হচ্ছে বিশৃঙ্খলা, এই জিনিসটা মেজার করতে পারি। ইন্টারনাল এনার্জি যত বাড়ে, বিশৃঙ্খলার পরিমাণ তত বাড়ে, ঠিক কিনা? তো কেন তাহলে আমাদের এই এনট্রপির মতো একটা জিনিস আসলে আবার পড়া লাগতেছে? সো এইটা আসলে ওই যে যে র্যান্ডমনেস বা ছুটাছুটি কিংবা বিশৃঙ্খলা, এটা পুরোপুরি ইন্টারনাল এনার্জি আসলে ওই জিনিসটা মেজার করে না। ইন্টারনাল এনার্জি হচ্ছে তার মধ্যে কতটুকু এনার্জি আছে সেই জিনিসটা মেজার করে। এখন এনার্জিটা মেইনলি আসে হচ্ছে ছুটাছুটি থেকে। সো ইন্টারনাল এনার্জি একটা ধারণা দিবে, বাট এনট্রপিটা হচ্ছে তোমাকে একদম ম্যাথমেটিক্যালি এনট্রপি কাজই করে এই জিনিসটা নিয়ে, যে একটা সিস্টেম কতটা বিশৃঙ্খল। তো একটা সিস্টেম যত বেশি বিশৃঙ্খল হবে, ওই সিস্টেমটার এনট্রপির পরিমাণও তত বেশি হবে। যেমন ধরো তুমি এরকম যদি করো যে আহ, আমরা তো ধরো যে উনো খেলি কিংবা হচ্ছে কার্ড খেলি। সো এই উনোর কার্ডগুলো যদি সাজানো থাকে অর্ডারে, সবগুলো যদি অর্ডার্ড হয়, তাহলে ওই উনোর যে বক্সটা বা কার্ডের যে বক্সটা, ওগুলো যদি নিউমেরিক্যালি সাজানো থাকে সুন্দর মতো, তাহলে বুঝতে হবে যে ওইখানের এনট্রপি হচ্ছে কম, ওখানকার বিশৃঙ্খলা কম, ওটা অনেক বেশি অর্ডার্ড। আর যদি তুমি এটাকে সাফল করো অনেক বেশি, ওটা ছড়াই ছিটায় রাখো, একটা একটার মধ্যে ঢুকে রাখো, তাহলে যেহেতু এটার মধ্যে বিশৃঙ্খলা অনেক বেশি ঢুকে গেছে, ওইটা খুব বেশি অর্ডার্ড না, তাহলে বুঝতে হবে এটার এনট্রপির পরিমাণ হচ্ছে বেড়ে গেছে। তো যখনই কোনো কিছুকে দেখবা যে সেই স্থির হয়ে বসে আছে, সাজানো গোছানো, ওইটার এনট্রপির ভ্যালু হচ্ছে কম। যখনই কোনো কিছু ছুটাছুটি করতেছে এক একটা এক এক জায়গায়,
এবং অর্ডার্ড না, তখনই বুঝতে হবে এখানে এন্ট্রপির পরিমাণ বেশি। যেমন আমাদের যখন হচ্ছে বিগ ব্যাং হয়েছে 13.8 বিলিয়ন ইয়ার্স আগে। সো বিগ ব্যাং এর সময় কি ছিল, তখন হচ্ছে পুরো মহাবিশ্ব হচ্ছে একটা বিন্দুতে সেন্টার্ড ছিল। বিগ ব্যাং এর নাম তো শুনছি। সো বিগ ব্যাং হচ্ছে যে আমাদের, আপাতত একটু বলে রাখি এটা যেহেতু আসছে, সো এন্ট্রপি যখন আমরা পড়ি তখন আসলে বিগ ব্যাং এর বিষয়টা চলে আসে, মহাবিশ্বের বিষয়টা চলে আসে। কিভাবে আসে? সো বিগ ব্যাং হচ্ছে যে ধরো আমাদের মহাবিশ্ব তো আসলে ক্রমাগত প্রসারিত হচ্ছে। এই যে যে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে, এটা যদি আগে থেকে না জেনে থাকি সমস্যা নেই। কিভাবে প্রসারিত হচ্ছে এটা আমরা হচ্ছে চ্যাপ্টার 11-এ গিয়ে দেখবো কোনো একদিন সুযোগ থাকলে। সো আপাতত জেনে রাখি যে মহাবিশ্ব আসলে ক্রমাগত প্রসারিত হচ্ছে। এই যে যে আমাদের গ্যালাক্সিগুলো, এগুলো একটা আরেকটা থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে। মহাবিশ্ব হচ্ছে ক্রমাগত এক্সপ্যান্ড করতেছে। এখন এই জিনিসটাকে যদি আমরা রিভার্স করি, অর্থাৎ মহাবিশ্ব আমরা দেখতেছি যে প্রত্যেক সেকেন্ডে এতটুকু করে এক্সপ্যান্ড করতেছে। সো আমরা যদি জিনিসটাকে রিভার্স করি যে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি দেখি তো যে 100 কোটি বছর আগে মহাবিশ্ব কতটুকু কাছাকাছি ছিল, এখনকার চেয়ে তো কাছাকাছি থাকবে তখন অবশ্যই। কিংবা ধরো আরও আগে, কয়েক হাজার বছর আগে, কয়েক হাজার কোটি বছর আগে মহাবিশ্ব আরও কাছাকাছি ছিল। তো এইভাবে যদি আমরা 13.8 বিলিয়ন ইয়ার্স আগে চলে যাই, তো তখন আসলে মহাবিশ্ব একটা মাত্র বিন্দুতে সেন্টার্ড ছিল। এরপরে হচ্ছে আমাদের বিগ ব্যাংটা আসছে, মানে ওই বিন্দুটা হঠাৎ করে বিস্ফোরিত হয়েছে। সো এরপরে আস্তে আস্তে ওইখান থেকে মহাবিশ্বের উৎপত্তি। সো এই জিনিসটা আসলে মানে বিগ ব্যাং থিওরিটা দেওয়া হয় হচ্ছে এটা। সো এটা যদি তোমার ধরো বিশ্বাস করতে কষ্ট হয় সমস্যা নেই, আমরা জাস্ট এটাকে হজম করে বসে থাকবো। সো যাই হোক, সো তাহলে বুঝতে পারতেছি যখন এই বিগ ব্যাং এর আগে, বিগ ব্যাং এর আগের মোমেন্টগুলোতে তখন তো মহাবিশ্ব আসলে খুবই অর্ডার্ড একটা ইয়াতে ছিল, স্টেটে ছিল, খুব রিল্যাক্সড ছিল। এরপরে বিগ ব্যাংটা হইলো, এরপরে আস্তে আস্তে সব কিছু ঘটতে থাকলো, সব কিছুর মধ্যে বিশৃঙ্খলা চলে আসলো। ওই যে যে র্যান্ডমনেস সেটা চলে আসলো, সবার মধ্যে ছোটাছুটি বেড়ে গেছে, একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে। তার মানে কি আস্তে আস্তে এই যত র্যান্ডমনেস বাড়তেছে বিগ ব্যাং এর পর থেকে, তত মহাবিশ্বের এন্ট্রপির পরিমাণও বাড়তেছে। সেই জন্য এটা একটা তোমাদের ইয়াতেও আছে দেখবা, অনুধাবনমূলক কোশ্চেনে, যে মহাবিশ্বের এন্ট্রপি ক্রমাগত বাড়ছে, ব্যাখ্যা করো। সো যে এরকমভাবে জাস্ট এক্সপ্লেনটা করতে হবে যে যে কোনো সিস্টেমে আসলে যে কোনো তাপগতীয় প্রক্রিয়াতে আমাদের বিশৃঙ্খলা বাড়ে। সো দেখা যায় যে তুমি যদি একসাথে অনেকগুলো তাপগতীয় প্রসেস কমপ্লিট করো, মানে করো, কন্ডাক্ট করো, ঘটাও, তখন দেখা যাবে যে কোনোটার এন্ট্রপি বাড়ে, কোনোটার এন্ট্রপি কমে, বাট ফুল প্রসেসের এন্ট্রপি আসলে বাড়ে। সেইভাবে দেখা যায় আস্তে আস্তে যত সময় যাচ্ছে মহাবিশ্বের এন্ট্রপির পরিমাণ বাড়তেছে, বিশৃঙ্খলার পরিমাণ বাড়তেছে। সো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। এবার আমরা একটু থিওরিটিক্যাল জিনিসগুলো জাস্ট একটু লিখে দেই। আর আমি হচ্ছে রেকর্ড করে রাখতেছি, কেউ যদি কিছু মিস করো এটা জাস্ট রেকর্ডিংয়ে দেখে নিও, তাইলেই হবে। সো এন্ট্রপি হচ্ছে কোনো সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাণ। বিশৃঙ্খলা যত বেশি হবে এন্ট্রপির পরিমাণও তত বেশি হবে। এটাকে আরেকভাবে আমরা বলতে পারি যে কোনো একটা জি বলো।
আচ্ছা, মানে এটা হচ্ছে যে যখন তুমি ধরো এই যে মহাবিশ্বের এনট্রপি কি বাড়তেছে নাকি কমতেছে, সেটা যখন আমরা মেজার করতে যাই আমাদের অ্যাকচুয়ালি দুইটা জিনিস দেখতে হয়। একটা হচ্ছে সিস্টেমের এনট্রপির চেঞ্জ, আর একটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের এনট্রপির চেঞ্জ। তো মহাবিশ্ব হচ্ছে দুইটা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে সিস্টেম আর একটা হচ্ছে তার এনভায়রনমেন্ট। এখন যখন তুমি ধরো বরফকে পানিতে পরিণত করো, তো তখন যেটা হয় যে বরফ অ্যাকচুয়ালি যতটুকু তাপ গ্রহণ করে, পানি ঠিক সরি আমাদের যে এনভায়রনমেন্ট, বরফটা যেহেতু এনভায়রনমেন্ট থেকেই তাপটা নেয়, সো এনভায়রনমেন্টও ঠিক ততটুকু তাপই হারায়। সো এই প্রসেসের ক্ষেত্রে আসলে এনট্রপির পরিবর্তন শূন্য হয়। কিন্তু ওভারঅল এমন অনেক প্রসেস আছে যেগুলোর ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনটা আসলে পজিটিভ। সো এইভাবে যদি আমরা পুরো দুনিয়াতে যত ঘটনা একসাথে ঘটতেছে সবাইকে যদি একসাথে কনসিডার করি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পুরো মহাবিশ্বের এনট্রপি আসলে বাড়তেছে। বুঝতে পারছো যে যখন আমরা বরফটাকে পানিতে কনভার্ট করি, তখন বরফটা তাপ গ্রহণ করে কোথা থেকে? পরিবেশ থেকে। সো বরফটা হচ্ছে পরিবেশ থেকে তাপ গ্রহণ করতেছে, বরফের এনট্রপি বাড়বে। তাপ যেহেতু গ্রহণ করে, এটা আমরা দেখবো সামনে কিভাবে এনট্রপির চেঞ্জটা বের করতে হয়। তাপ যদি গ্রহণ করে তাহলে এনট্রপি বাড়ে। এখন বরফের এনট্রপি যতটুকু বাড়বে, পরিবেশের এনট্রপি ঠিক ততটুকুই তো কমবে। সো ওভারঅল যদি আমি মহাবিশ্বের এনট্রপি বের করতে চাই, যেটা জেনারেলি আমাদের বের করা লাগে না আসলে কখনই এক্সামে, সো তখন আসলে ওই মহাবিশ্বের এনট্রপি বের করার সময় সিস্টেমের এনট্রপিটা তার সাথে যোগ করব হচ্ছে পরিবেশের এনট্রপির পরিবর্তনটা। এখন সিস্টেমের এনট্রপির পরিবর্তন যা হবে, পরিবেশের এনট্রপির পরিবর্তন হচ্ছে তার উল্টা এবং সমান হবে। সেই জন্য এই প্রসেসের ক্ষেত্রে আসলে এনট্রপির পরিবর্তনটা জিরো হয়ে যায় আসলে, মানে মহাবিশ্বের এনট্রপির পরিবর্তন জিরো হয়ে যায়। ঠিক আছে, আলটিমেটলি বরফের এনট্রপির পরিবর্তন তো পজিটিভ। সো তাহলে বুঝতে হবে যে বরফটা যে গলতেছে, যেহেতু এটার এনট্রপির চেঞ্জ পজিটিভ, তাহলে এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আর মহাবিশ্বের এনট্রপির পরিবর্তন হচ্ছে এক্ষেত্রে শূন্য, কারণ মহাবিশ্বের এনট্রপির চেঞ্জ ওটার মধ্যে আবার এনভায়রনমেন্টের এনট্রপির চেঞ্জও আসলে ইনক্লুডেড। তো পুরো বিষয়টা কি বুঝতে পারছি? আমি এটা লিখে দিব যাতে ভুলে না যায় আর কি। সো এনট্রপি হচ্ছে, মানে আরেকভাবে আমি জাস্ট লিখে দিচ্ছি যে কোনো একটি সিস্টেমকে অর্ডার করতে যত বেশি ওয়ে আছে, ওই সিস্টেমের এনট্রপির পরিবর্তন, সরি এনট্রপির ভ্যালু তত বেশি। এখন বিষয়টা কিভাবে, এটা কেন লিখলাম? ধরো তুমি কার্ড খেলতেছো। এখন কার্ডের যে ডেকটা ওটা অলরেডি একদম অর্ডারড আছে, মানে একদম অর্ডার মেনটেন করে এটা সাজানো আছে। তো তুমি জাস্ট একটা কার্ডকে তার পজিশন চেঞ্জ করলা, তার মানে কি এটার মধ্যে হালকা একটু ডিসঅর্ডার চলে আসছে, হালকা একটু র্যান্ডমনেস চলে আসছে। এখন যেহেতু আমি একটা অর্ডারের পজিশন চেঞ্জ করছি একটা কার্ডের, সো এই ডেকটাকে যদি আবার অর্ডার করতে চাই তাহলে আমার একটা মাত্র ওয়েই আছে, জাস্ট ওই যেই কার্ডটাকে আমি মুভ করছি ওইটাকে আবার আগের পজিশনে ঢুকাই দেওয়া। সো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এনট্রপির ভ্যালুটা খুব কম হবে। কারণ কি? কারণ ডেকটা অলরেডি অর্ডার ছিল, আমি জাস্ট একটা কার্ডকে মুভ করছি। সো খুব অল্প পরিমাণ র্যান্ডমনেস আসছে। সো অন্যভাবে যদি বলি যে এই যেহেতু একটা কার্ডকে মুভ করছি, তাহলে এই একটা কার্ড মুভ করার পরে সিস্টেমটাকে অর্ডার করতে খুব বেশি ওয়ে নাই আসলে, জাস্ট একটা ওয়ে আছে, এই জন্য এনট্রপির ভ্যালু আসলে কম। কিন্তু আমি যদি এরকম করতাম যে ডেকটাকে অনেক বেশি সাফল করতাম, তাহলে ওইটাকে অর্ডার কিন্তু অনেকভাবে অনেক ওয়েতে কিন্তু অর্ডার করা যেত বিভিন্ন প্রসেসে। সো তখন আসলে এনট্রপির ভ্যালুটাও বেশি হতো। সো যাই হোক, তোমাকে যদি এনট্রপির সংজ্ঞা জিজ্ঞেস করে, তাহলে বলতে হবে হচ্ছে যে এনট্রপি হচ্ছে কোনো একটি তাপগতীয় প্রসেসের, দুঃখিত, কোনো একটি সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাপ। আর অন্যভাবে যদি বলি, সেটা হচ্ছে এনট্রপি হচ্ছে এমন একটি তাপগতীয় চলক
যা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অপরিবর্তিত থাকে। আমরা দেখে আসছি এটা যে রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে, দেখে আসছে কিনা শিওর না, আচ্ছা যাই হোক বলে রাখছিলাম আর কি, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে আমাদের এন্ট্রপির ভ্যালু হচ্ছে চেঞ্জ হয় না, এন্ট্রপিটা কনস্ট্যান্ট থাকে। কেন কনস্ট্যান্ট থাকে এটা আমরা একটু পরেই দেখতেছি। আচ্ছা, তো সোফার যা যা বললাম আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটা জিনিস এখানে লিখে রাখতে হবে, সেটি হচ্ছে যেসব ঘটনা স্বতঃস্ফূর্তভাবে ঘটে তাদের ক্ষেত্রে সিস্টেমের এনট্রপি বৃদ্ধি পায়। যেমন বরফ গলে পানিতে পরিণত হওয়া। বলো। হ্যাঁ, কোনো একটা ঘটনা যদি স্বতঃস্ফূর্তভাবে ঘটে তাহলে ওই ঘটনাটা বিশৃঙ্খল হয়ে যায় আসলে। কারণ ধরো যদি পানি যদি বাষ্পে পরিণত হয় এটা আসলে স্বতঃস্ফূর্ত ঘটনা, কিংবা বরফ গলে যাওয়া এটা স্বতঃস্ফূর্ত ঘটনা। এখন এই ঘটনার ক্ষেত্রে কি হয়, যে বরফের ক্ষেত্রে তো অনুপরমাণুগুলো অনেক বেশি কম্প্যাক্ট থাকে, তাদের মধ্যে ডিসঅর্ডারের পরিমাণ কম থাকে। যত তুমি আস্তে আস্তে নিচের দিকে যাবা, পানির দিকে যাবা, তত তার ডিসঅর্ডারের পরিমাণ বাড়তে থাকে, তার মধ্যে ছুটাছুটি বাড়তে থাকে, তার মধ্যে র্যান্ডমনেসের পরিমাণও বেড়ে যায়। ঠিক আছে, সো মানে বোঝার জন্য জাস্ট আমরা এই এক্সাম্পলটা দিই, বাট এটা সব প্রসেসের জন্যই প্রযোজ্য। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা দেখি যে কিভাবে আমরা এন্ট্রপির ইয়েটা বের করতে পারি। আরেকটা জিনিস লিখে রাখি, সেটা হচ্ছে এন্ট্রপির, কোনো সিস্টেমের এন্ট্রপির মান বের করা যায় না কোনো সিস্টেমের এনট্রপির মান বের
আছে এন্ট্রপির পরিবর্তনটা কিভাবে বের করে সেটা একটু দেখি। এন্ট্রপির পরিবর্তন বের করতে হয় হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি চেঞ্জ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কমপ্লিটলি ডিপেন্ড করতো টেম্পারেচারের চেঞ্জের উপরে, তাপমাত্রার পরিবর্তনের উপরে। তাপমাত্রা যদি বাড়তো আমাদের ইন্টারনাল এনার্জিও বাড়তো, তাপমাত্রা যদি কমতো ইন্টারনাল এনার্জিও কমে। আর এন্ট্রপির পরিবর্তনটা কমপ্লিটলি ডিপেন্ড করে গৃহীত তাপের উপরে, মানে তাপ কতটুকু গ্রহণ করতেছে, ডিকিউ যেটা। যদি তাপ গ্রহণ করে কোনো সিস্টেম তাহলে এন্ট্রপি বাড়বে, যদি তাপ বর্জন করে এন্ট্রপি কমবে। তাপ যদি গ্রহণও না করে বর্জনও না করে, যেটা রুদ্ধতাপীয় প্রসেসের ক্ষেত্রে, সেক্ষেত্রে এন্ট্রপির কোনো পরিবর্তন হবে না। এন্ট্রপির পরিবর্তনটা আমরা কিভাবে বের করি? ds ইকুয়াল টু dq বাই t, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা দিয়ে হচ্ছে আমাদের এন্ট্রপির চেঞ্জটা বের করতে হয়। ds ইকুয়াল টু dq ডিভাইডেড বাই t, অর্থাৎ dq হচ্ছে কতটুকু তাপ সে গ্রহণ করতেছে, বা বর্জন করলে বর্জনই যাই হোক সেক্ষেত্রে কমবে এন্ট্রপি। dq হচ্ছে তাপের পরিবর্তনটা, সেইটাকে হচ্ছে আমরা ডিভাইড করি টেম্পারেচার দিয়ে। কত তাপমাত্রায় আসলে সেই তাপের চেঞ্জটা হচ্ছে। এখন টেম্পারেচার যদি চেঞ্জ হয় তখন আবার একটু আলাদা ঝামেলা করতে হয়। সো যাই হোক, আমি জাস্ট এই জিনিসটা সুন্দর মতো এখানে লিখে দিচ্ছি ব্যাখ্যা করে। কি বলো? তাহলে তো সমস্যা। হায় হায়, কেন বাকিগুলো কোথায় গেছে? এটা তো আসলে অনেক বাজে একটা ঘটনা হলো। মানে রেকর্ডিং দেখলে আসলে বুঝতে পারবে না বিষয়টা এরকম না, বাট লাইভ থাকলে তো দেখা যায় ওর অনেক প্রবলেম থাকলে ও সেটা ক্লিয়ার করে নিতে পারে। তাহলে তো রেকর্ডিং দেওয়া যাবে না এখন থেকে আর। আচ্ছা ঠিক আছে, দেখি ওরা হয়তো জয়েন করবে। আচ্ছা, সে যে এখন যা যা পড়তেছি খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই পেজে যা যা লিখবো মোটামুটি এটার বাইরে আসলে কখনোই তোমার কোনো কিছু লাগবে না। যদি কোনো প্রক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে ওইখানে আমাদের এন্ট্রপির পরিবর্তন হচ্ছে ডিকিউ বাই টি। ডিকিউ হচ্ছে তাপের পরিবর্তন, টি হচ্ছে টেম্পারেচারটা, অর্থাৎ কত তাপমাত্রায় ওই তাপের পরিবর্তনটা হচ্ছে। এখন এখানে দুইটা কেস হতে পারে। একটা হচ্ছে তাপমাত্রাটা ফিক্সড, ধরো সমষ্ণ প্রক্রিয়ায় যদি তাপের আদান প্রদান হয়, তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের টি এর ভ্যালু তো একটাই, তো জাস্ট ওই ভ্যালুটাই এখানে বসাই দিব। কিন্তু এটা যদি সমষ্ণ প্রক্রিয়া না হয়ে এটা যদি ধরো অন্য কোনো প্রসেস হয় যেখানে টেম্পারেচার চেঞ্জ হয়, তখন টি এর ভ্যালু কোনটা বসাবো? সো এই জিনিসটা আমি এখানে লিখে দিচ্ছি যে যদি কোনো প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন না হয়, দিব যেমন ফর এক্সাম্পল একটা হচ্ছে এই সমষ্ণ প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়াতে আমাদের কোনো তাপমাত্রা চেঞ্জ হয় না। সো এখানে যে টেম্পারেচারটা মেনটেন করতেছে ওই টেম্পারেচারটাই বসাই দেবো। আমরা এক্সাম্পল দেখবো সবগুলা, যেমন সমষ্ণ প্রক্রিয়ায়। আরেকটা হচ্ছে ধরো আমাদের যে আমরা তো জানি যে তুমি হচ্ছে যদি বরফকে গলাতে চাও, বরফকে গলিয়ে তুমি পানি উৎপন্ন করলা, তো সেই ক্ষেত্রে আসলে কিছু ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে?
সেক্ষেত্রে বরফটা ধরো -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ আছে এখানে, -10 ডিগ্রি সেলসিয়াস এর বরফ, সেটা তুমি গলাতে চাচ্ছ। ধরো এটাকে তুমি 50 ডিগ্রি সেলসিয়াসের পানিতে কনভার্ট করতে চাও, তাহলে কি করতে হবে? এটাকে তাপ দিতে হবে। এখন এই যে -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ, আমরা যেটা করতে চাচ্ছি এটাকে হচ্ছে তাপ দিয়ে গলাবো। এখন এটা যে তাপটা নিবে, বরফটা যে তাপটা নিয়ে পানিতে পরিণত করবে, পানিতে পরিণত হবে, 50 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হবে, সেই জন্য কতগুলো স্টেপ সে মেনটেন করে, এগুলো তো তোমরা ক্লাস 9-এ দেখে আসছো, 9-10-এ। তো প্রথমে হচ্ছে সে -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে তাপ নিয়ে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হয়। এরপর হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হয়। আচ্ছা, সো রুদ্রনীল আর নিবিড় হয়তো আবার জয়েন করছো। So, আমরা জাস্ট এই যে এই পেজে দেখতেছি এনট্রপির পরিবর্তনটা কিভাবে বের করতে হয়। So, আমরা এই যে পিছনে কিছু জিনিস লিখে আসছে, এগুলো তোমরা আশা করি এখন বুঝবা। ওই যে আগে যা যা বলছি ওইগুলো আমি জাস্ট লিখে দিছি। সো কোনো একটা সিস্টেমের এনট্রপির মান হচ্ছে আমরা বের করতে পারি না। যে কোনো একটা সার্টেন টাইমে তুমি আমাকে জিজ্ঞেস করলা যে এখন এনট্রপির কত, ভ্যালু কত, ওইটা আমি বের করতে পারবো না, কারণ বিশৃঙ্খলার ভ্যালুটা আসলে আমরা বের করতে পারি না। জাস্ট লাইক ইন্টারনাল এনার্জি, যেটা করতে পারি বিশৃঙ্খলা কতটুকু চেঞ্জ হলো, এনট্রপির ভ্যালু কতটুকু বাড়লো বা কমলো, সেইটাই কেবল আমরা বের করতে পারি। এখন সেই ভ্যালুটা আমরা কিভাবে বের করি? সেই ভ্যালুটা আমরা বের করি হচ্ছে এই যে এই ইকুয়েশনটা ফলো করে। এই ইকুয়েশনটা কোথা থেকে আসলো এটা আসলে আমি নিজেও জানি না, এটা আসলে দিয়ে দিচ্ছে, পড়তেছি। যাই হোক, আমাদের হচ্ছে এই ইকুয়েশনটা ফলো করে আমাদের এনট্রপির পরিবর্তনটা বের করতে হবে। এখানে ডিকি হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ, এবং টি হচ্ছে কত তাপমাত্রায় এই যে যে তাপটা গ্রহণ হচ্ছে বা বর্জন হচ্ছে সেটা কত তাপমাত্রায় হচ্ছে। ওকে, সো এখানে দুইটা কেস হতে পারে, যে টিটা ফিক্সড একটা ভ্যালু, যে ধরো যেমন সমষ্ণ প্রক্রিয়ায় আমি তাপটা গ্রহণ করলাম বা বর্জন করলাম, আমার টিটা তো ফিক্সড, মানে টি এর জাস্ট একটা ভ্যালুই আছে এখন। তো সেই ক্ষেত্রে জাস্ট আমি টি এর ওই একটা ফিক্সড ভ্যালুই ব্যবহার করব। সো এরকম দুইটা এক্সাম্পল হইতে পারে, একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, আরেকটা হচ্ছে সুপ্ত তাপ গ্রহণ করে, সুপ্ত তাপ গ্রহণ করে অবস্থার পরিবর্তন। এই যে যে দুইটা কেস, এই দুইটা কেসেই কেবল আমাদের টেম্পারেচারটা ফিক্সড থাকে তাপ গ্রহণ করার সময়, বা বর্জন করুক যাই করুক। সো এখন এরপরে যেটা দেখতেছিলাম যে এই যে আমাদের একটা -10 ডিগ্রি সেলসিয়াসের বরফখণ্ড আছে, এটাকে আমি 50 ডিগ্রি সেলসিয়াসের পানিতে কনভার্ট করতে চাই। তাহলে সেক্ষেত্রে প্রসেসগুলো, মানে এই ঘটনাগুলো কিভাবে আগাবে? সো তুমি বরফখণ্ডটাকে পাতিলের মধ্যে রেখে চুলায় বসাইছো। সো এই -10 ডিগ্রি সেলসিয়াসের বরফটা তাপ গ্রহণ করে প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হয়। এরপরে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফটা অবস্থার পরিবর্তন করে, এই যে এই স্টেটে সে শুধু সুপ্ত তাপ গ্রহণ করে, তার টেম্পারেচারে কোনো চেঞ্জ হয় না, 0 ডিগ্রি সেলসিয়াসেই বজায় থাকে, কেবল অবস্থার পরিবর্তন হয়। সো এই ক্ষেত্রে সে যেই তাপটা গ্রহণ করে এটাকে আমরা সুপ্ত তাপ বলি। 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হয়ে গেল। এরপর হচ্ছে এই পানিটা গরম হয়ে আমাদের 50 ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট হবে। 0 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 0 ডিগ্রি, কি লিখলাম এটা, 50 ডিগ্রি সেলসিয়াসের পানি, ঠিক আছে। সেই হচ্ছে আমাদের প্রসেসটা। এখন এটাকে যদি আমি আবার করি, বাষ্পে পরিণত করি, তখন কি হবে? 50 ডিগ্রি, এই 0 ডিগ্রি সেলসিয়াসের পানি 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হবে প্রথমে। এরপরে সে হচ্ছে অনেকক্ষণ বসে 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 বসে, টেম্পারেচারে কোনো চেঞ্জ হবে না, ওই 100 ডিগ্রি সেলসিয়াসের পানিটা 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত হবে প্রথমে। এরপরে বাষ্পের টেম্পারেচার আবার তুমি চাইলে বাড়াইতে পারো।
ঠিক আছে? সো এইভাবে অ্যাকচুয়ালি ফুল ঘটনাটা ঘটে। সো এই জিনিসটা কেন বললাম, কারণ এটা আমাদের লাগবে, এই ম্যাথ আমাদের পরীক্ষাতে আসবে। আর এখানে যে যখনই সুপ্ততাপটা গ্রহণ করছে, যে এখানে হচ্ছে যে সুপ্ততাপটা গ্রহণ করছে, সুপ্ততাপ গ্রহণ করে সে হচ্ছে বরফ থেকে পানিতে পরিণত হলো। এই এই যে ইয়াটা স্টেপটা, এই স্টেপে যদি তোমাকে কখনো অভ্যন্তরীণ কি বলে এনট্রপির পরিবর্তন বের করতে বলে, তখন তো এখানে জাস্ট একটা মাত্র টেম্পারেচার জাস্ট 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, ওইটা এখানে বসাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে? এখন আমরা দেখি যদি আমাদের টেম্পারেচারটা চেঞ্জ হয়, এই তাপ গ্রহণ করার সময় যদি টেম্পারেচারটা চেঞ্জ হয়, তখন আমরা কি করতে পারি। আচ্ছা, তখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করে বের করে দিব। সেটা জাস্ট লিখে রাখি, এক্সাম্পল দিয়ে হচ্ছে আমরা জিনিসটা ক্লিয়ার করতেছি। সময় তাপমাত্রা পরিবর্তন হলে, এখন তাপমাত্রা যেহেতু পরিবর্তন হচ্ছে, আমি টি এর তে একটা মাত্র ভ্যালু এখানে বসাতে পারবো না, তাই না? সো তখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, ইন্টিগ্রেট করে ওটাকে কাইন্ড অফ গড় করা লাগবে আর কি। ঠিক আছে, সো কনফিউশন থাকতে পারে, বাট আমরা একটা প্রবলেম সলভ করলে এই কনফিউশন আসলে কিছুই থাকবে না। সো আমরা জাস্ট একটা এক্সাম্পল এখানে লিখতেছি যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 200 গ্রাম বরফকে উত্তপ্ত করে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আচ্ছা, সেটা আমি সলভ করে দেবো, তোমাদের সলভ করতে হবে না। এটা আমি সলভ করে দিচ্ছি, এরপর আমি তোমাদের একটা করতে দিচ্ছি। সো এটা কিভাবে সলভ করে, যে পরীক্ষা এগুলো আসে এবং বোর্ড এক্সামে এগুলো প্রচুর আসে, অ্যাডমিশনও প্রচুর আসে। আমাদের হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 200 গ্রাম বরফ আছে। সেই বরফকে আমরা উত্তপ্ত করে হচ্ছে +50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতেছি। পানিতে পরিণত করলে আমাদের মোট এনট্রপির পরিবর্তন কত হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। আমরা এটাকে স্টেপ বাই স্টেপ সলভ করি। সো এটা আমরা লিখবো এইভাবে যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, এই যে একটা প্রসেস,
এই প্রসেসে আমাদের এন্ট্রপির পরিবর্তন কত সেটা আমরা আগে বের করব। সো আমাদের এন্ট্রপির পরিবর্তন হচ্ছে ডিএস ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড বাই টি। এখন এটাকে আমরা ডিএস1 দিয়ে প্রকাশ করি, ফাইন। আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ডিকিউ এবং টি। এক্ষেত্রে আমাদের -10°C থেকে যখন 0°C তাপমাত্রার বরফে পরিণত করতেছি, আমাদের কি বের করা লাগবে? আমাদের বের করা লাগবে হচ্ছে এই ডিকিউটা। এখন ডিকিউ -10°C থেকে যদি আমি 0°C যেতে চাই, আমাদের ডিকিউ কি হবে? ডিকিউ হচ্ছে জাস্ট কতটুকু তাপ সে গ্রহণ করবে, সেটা আমরা এমএস ডিটি দিয়ে বের করে ফেলতে পারি। সেটা আমরা কিভাবে বের করব? এম এস ডিটি ডিভাইডেড বাই টি অ্যাজ ইউজুয়াল। ওকে, ফাইন। সো এখন তুমি এখানে দেখবা যে এই টি এর ভ্যালু পরের লাইনে যখনই তুমি এখানে টি এর ভ্যালু বসাইতে যাবা, এটা তো কোনো ঝামেলা না, এটা আসলেই কোনো ঝামেলা না। কারণ এখানে এম এর ভ্যালু তুমি জানো, এস এর ভ্যালু জানো, ডিটির ভ্যালু হচ্ছে এই যে 0°C -10°C। সো এখানে ডিটির ভ্যালু কত হবে? ডিটির ভ্যালু সিম্পলি 10 হবে। টি এর ভ্যালু কি বসাবো? এইটা নিয়ে যখনই তুমি ঝামেলায় পড়বে, যে এখানে আমি কি লিখে দিচ্ছি, তাপ গ্রহণ বা বর্জনের সময় যদি তাপমাত্রাও চেঞ্জ হয়ে যায়, তখন হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করে আমরা এই কাজটা করব। সো এখানে তো আমরা দেখতেছি যে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, -10 থেকে 0-তে যাচ্ছে। সো আমরা এখানে সুন্দর মতো ইন্টিগ্রেট করে T1 তাপমাত্রা থেকে T2 তাপমাত্রা পর্যন্ত যে এনট্রপির পরিবর্তন সেটা বের করব। আচ্ছা, সো একটু ধৈর্য ধরে দেখতে থাকো, দেখবো যে এগুলো সবে আসলে ইজি। সো এখন এম এবং এস দুইটাই কনস্ট্যান্ট, এই দুইটাকে বাইরে পাঠিয়ে দেই। ডিটি ডিভাইডেড বাই টি, T1 থেকে T2। এম এস, সো ডিটি বাই টি এটাকে ইন্টিগ্রেট করলে হবে হচ্ছে লন টি, T1 T2 এম এস লন, আলটিমেটলি এটা হয়ে যাবে T2 বাই T1। সো দেখো এম এর ভ্যালু হচ্ছে 200 গ্রাম বরফ, সো 0.2। এস হচ্ছে বরফের আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 2100। সেটা জেনারেলি পরীক্ষাতে দেয়া থাকবে, যদি না দেয়া থাকে আসলে বরফ, পানি, জলীয় বাষ্প এর বাইরে থেকে কিছু আসে না। সো ভ্যালু জেনারেলি আসলে ওরকম বাইরের কোনো কিছুর ভ্যালু যে মুখস্থ করা লাগবে বিষয়টা এমন না। যদি বাইরের কোনো কিছু থেকে কোশ্চেন করে, ওইটার ওই আপেক্ষিক তাপের ভ্যালুটা পরীক্ষাতে দিয়ে দিবে কোশ্চেনের মধ্যে। আচ্ছা, সো লন T2 হচ্ছে মানে পরবর্তীতে সে কত তাপমাত্রায় পৌঁছাইছে, তার মানে 273 কেলভিন। এই যে এটা, এটা হচ্ছে T2, এটা হচ্ছে T1। T2 হচ্ছে 273 কেলভিন আর T1 হচ্ছে 263 কেলভিন। এটা ক্যালকুলেট করলে কত আসবে? (15.67)। এখন একক কি হবে দেখো, আমরা যেহেতু দেখে আসছি যে এনট্রপির পরিবর্তন হচ্ছে ডিকিউ বাই টি, তাহলে এর একক কি হবে? একক হবে জুল পার কেলভিন। এর কারণ হচ্ছে যে যে হ্যাঁ, ইন্টিগ্রেশনটা বেছে নেওয়ার কারণ হচ্ছে মানে এটা কাইন্ড অফ তুমি এখানে আমরা যেটা করতেছি যে ধরো আমি যখন ইয়াটা বের করি, এনট্রপিটা যখন বের করি, সেটা হচ্ছে যে একটা ফিক্সড তাপমাত্রায়, মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় সে কতটুকু তাপ গ্রহণ করবে, ওই গৃহীত তাপটাকে আমি ওই টেম্পারেচারটা দিয়ে ভাগ করে দিই। এখন এখানে যেহেতু আমরা দেখতেছি যে আসলে আমাদের এখানে -10°C তাপমাত্রাতেও সে কিছুটা তাপ গ্রহণ করছে,
-0°C -9°C কিছু তাপ গ্রহণ করছে, -8°C যখন ছিল তখনও সে কিছু তাপ গ্রহণ করছে। সো পুরো ফুল প্রসেসটাতে -10 থেকে শুরু করে একদমই 0 পর্যন্ত পুরো ফুল প্রসেসটাতে সে দেখা যায় এক এক সময় কিন্তু তার এন্ট্রপির চেঞ্জ হচ্ছে এক এক রকম। আমি কি বুঝতে পারছি? মানে যখন হচ্ছে তুমি টেম্পারেচার যখন -10°C, ওই মোমেন্টে এন্ট্রপির পরিবর্তন কত হবে? ধরো ডিকিউ, ধরো -10 থেকে তুমি খুব ছোট্ট একটা ভ্যালু কমাচ্ছ। যখনই তুমি ছোট্ট একটা ভ্যালু কমাইতে যাও তখনই তো আসলে আমাদের ইন্টিগ্রেশনের কনসেপ্টটা চলে আসে। ধরো ডিকিউ/টি -10°C এন্ট্রপির পরিবর্তন হচ্ছে ডিকিউ/টি, মানে -10°C থেকে টেম্পারেচার তুমি অল্প একটু বাড়াবা, তো সেই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে ডিকিউ/টি, অর্থাৎ এখানে সে কতটুকু তাপ গ্রহণ করলো ডিভাইডেড বাই এই যে ধরো -10°C 263 কেলভিন। একইভাবে -9°C তুমি একটা এন্ট্রপির ভ্যালু পাবা এরকম ডিকিউ ডিভাইডেড বাই 264, কি লিখলাম এটা, 264। একইভাবে আস্তে আস্তে যেতে 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 0°C তুমি একটা এন্ট্রপির ভ্যালু পাবা ডিকিউ ডিভাইডেড বাই ডিকিউ1 ডিকিউ2 ডিকিউ10 ডিভাইডেড বাই 273। এখন অ্যাকচুয়ালি তুমি তোমার যেটা করা লাগবে, তুমি হচ্ছে এই এই ভ্যালুগুলো আসলে তোমার কাইন্ড অফ যোগ করা লাগতেছে, ক্ষুদ্র ক্ষুদ্র যেসব এন্ট্রপির পরিবর্তন এগুলোকে তোমার সাম করেই তো টোটাল ইন্টিগ্রেশনের মানে টোটাল যেই এন্ট্রপির পরিবর্তন সেটা বের করা লাগতেছে না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, মানে ক্ষুদ্র টেম্পারেচারে আমি ডিএসটা বের করলাম, তারপরে আরেকটা টেম্পারেচারে সাইডেই তার আরেকটা টেম্পারেচার আমি আরেকটা ডিএস বের করলাম। এইভাবে ফুল যে টেম্পারেচারের চেঞ্জ T1 থেকে T2 পুরো ফুল টেম্পারেচারের চেঞ্জের এই পুরো রেঞ্জের জন্য আমি ক্ষুদ্র 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 ডিএসগুলো বের করে এরপরে যদি আমি টোটাল ডিএসটা বের করতে চাই তাহলে তো আমার সবগুলোকে সাম করা লাগবে আর কি। সো ওই জন্যই আসলে ইন্টিগ্রেশন করে বের করা। আচ্ছা, সো একক হবে হচ্ছে জুল পার কেলভিন। সেটা হচ্ছে আমাদের 0°C বরফকে আমরা যদি 0°C সরি -10°C বরফকে যদি 0°C বরফে কনভার্ট করি সেক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন। সো এরপর আমরা যেটা বের করব সেটা হচ্ছে 0°C বরফ হতে 0°C পানিতে যদি কনভার্ট করি সেক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কত হবে? সো DS2 হচ্ছে dQ/T। এখন এখানে ডিকিউ কি হবে? যেহেতু সে আপেক্ষিক সুপ্ত তাপ গ্রহণ করে অবস্থার পরিবর্তন করবে, সো আমাদের এই ক্ষেত্রে ডিকিউটা হচ্ছে mLF ডিভাইডেড বাই টি। ডিকিউর ভ্যালু হচ্ছে এই যে mLF। এই জিনিসটা তোমরা দেখে আসছো কিনা, দেখে আসার কথা চ্যাপ্টার 6-এ 9-10-এ, যে আমাদের অবস্থার পরিবর্তন যখন হয় তখন কতটুকু তাপ সে গ্রহণ করতেছে। সে হচ্ছে এই যে এই পরিমাণ তাপ গ্রহণ করে m ইন্টু LF। এখন এখানে এমটা কি? এম হচ্ছে ভর, এই যে এই বরফখণ্ডের ভর যেমন 200 গ্রাম। LFটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। আপেক্ষিক সুপ্ত, কি বললা আবার একটু বলো তো? ও আচ্ছা, এটা হ্যাঁ এটা তোমার মানে 3.36 ধরা হয়। এটা হচ্ছে 3.36 ইন্টু 10⁵ এবং এটার একক হচ্ছে জুল পার কেজি, কারণ আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। কারণ আপেক্ষিক তাপের ক্ষেত্রে আমাদের টেম্পারেচারটা চেঞ্জ হয়, কিন্তু যেহেতু সুপ্ত তাপের ক্ষেত্রে আমাদের কোনো টেম্পারেচার চেঞ্জ হয় না, সো এই যে এখানে আসলে পার কেলভিনটা নাই, কারণ এখানে টেম্পারেচার ফিক্সড জুল পার কেজি। 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। এটা হচ্ছে 1 কেজি বরফকে যদি তুমি
0 ডিগ্রি সেলসিয়াসের 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 কেজি পানিতে পরিণত করতে তোমার এই 3.36 ইন্টু 10⁵ জুল তাপ লাগবে। সেই জন্য তুমি দেখবা যে তুমি যখন পানি গরম করো, তুমি ধরো ট্যাপের পানি নিলা, ট্যাপের পানি টেম্পারেচার আমরা ধরে নিলাম 25 ডিগ্রি সেলসিয়াস, ওইটাকে তুমি চুলায় গরম করতেছো, দেখবে যে খুব দ্রুত আসলে ওইটা ফুটতে শুরু করে দেয়। মানে ফুটতে শুরু করে দিছে মানে কি, ফুটতে শুরু করে না আসলে, মানে আমাদের যেটা করতে হবে 25 ডিগ্রি সেলসিয়াসের পানিকে ধরো তুমি পুরোটা বাষ্পে পরিণত করতে চাও, এখন যখনই দেখবা সে ফুটতে শুরু করছে, তার মানে কি ওটা টেম্পারেচার আসলে পুরো পানির টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। যখন সম্পূর্ণ পানির টেম্পারেচার যতক্ষণ না পর্যন্ত 100 ডিগ্রি সেলসিয়াস হবে ততক্ষণ ফোটা শুরু হবে না। আগে সব পানির টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট হবে, এরপরে হচ্ছে আস্তে আস্তে ফুটতে শুরু করে। সো এরপরে তুমি ওইখানে থার্মোমিটার ধরে বসে থাকবা যতক্ষণ না পর্যন্ত সকল বাষ্প ওইখান থেকে বের হয়ে যাচ্ছে, পানির টেম্পারেচার কোনোদিনই 100-র উপর উঠবে না। ঠিক আছে, কারণ ওই পুরো টাইমটাতে পানি থেকে যখন বাষ্পে পরিণত হয় 100 ডিগ্রি সেলসিয়াসের পানি হয়ে গেছে, এখন বাষ্পে পরিণত হওয়া শুরু হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ওই 100 ডিগ্রি সেলসিয়াসের পানি 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে কনভার্ট হচ্ছে, যে টাইমটা জুড়ে ফুল টাইমে আসলে টেম্পারেচারটা ফিক্সড থাকে, এবং তখন হচ্ছে সে শুধুমাত্র সুপ্ত তাপ গ্রহণ করে, এবং এটা হিউজ একটা ভ্যালু। সেই জন্যই দেখা যায় তুমি পানি গরম করতে বসছো, খুব দ্রুতই দেখতেছি আমি পানিটা 25 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে চলে গেল এমএস ডেল থিটা পরিমাণ তাপ নিয়ে। এরপরে অনেকক্ষণ সময় লাগে ওইটা পুরোপুরি বাষ্পে পরিণত হইতে, কারণ তখন সে এমএলভি পরিমাণ তাপ নেয়। ঠিক আছে, যে সুপ্ত তাপটা নেয়, সুপ্ত তাপের ভ্যালু তো অ্যাকচুয়ালি অনেক বেশি। যেখানে পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200, সেখানে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ কত, 2.26 ইন্টু 10⁶, মানে এটা 2 কোটি। 2 কোটি তো, তাই তো নাকি? 2.26, হ্যাঁ 2.26 ইন্টু 10⁶, হ্যাঁ 22 লাখ, 22 লক্ষ, 22 লক্ষ 60,000, 60K, যাই হোক এইভাবে লিখে রাখি। তো তুমি এটা ইমাজিন করতে পারো যে তোমার 4200 জুল, মানে প্রত্যেক কেজি ভরের পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে তোমার 4200 জুল পরিমাণ তাপ লাগবে। এখন এটা যদি তুমি 25 থেকে 100-তে নাও, এটাটা জাস্ট 75 দিয়ে গুণ করে দিলেই, এই এত পরিমাণ তাপ দিলেই সে হচ্ছে 25 থেকে 100-তে উঠে যাবে। এরপরে তোমার বৈশা বৈশা এই 22,60,000 জুল তাপ খরচ করা লাগবে। ঠিক আছে, সো এই অবস্থার পরিবর্তনের জন্য হিউজ পরিমাণে সুপ্ত তাপ আসলে তোমার খরচ হয়। তো যাই হোক, সো এমএলএফ এটার ভ্যালুটা এই যে এখন যেহেতু এই যে এখানে দেখতেছো যে আমাদের একটা মাত্র টেম্পারেচার, সো এখানে তো আসলে আমাদের ইন্টিগ্রেট করার কিছু নেই, জাস্ট একটা ভ্যালু, মানে কাইন্ড অফ এটা হচ্ছে ওই যে আমাদের সমচাপীয় প্রক্রিয়া আমরা যেমন ক্ষেত্রফল বের করতাম না পিডিভি দিয়া, এখন ওইখানে তো একটা কনস্ট্যান্ট, মানে আমাদের পি এর ভ্যালু আসলে একটাই, সেখানে আর কি ইন্টিগ্রেট করবো, জাস্ট ভ্যালু আসতেছেই একটা, এখানে তো আমাদের সাম করার কিছু নাই। আর একটু আগে যে একটা দেখলাম যে এখানে আসলে আমাদের অনেকগুলো ভ্যালু আসবে, সেই জন্য আমাদের অনেকগুলো ছোট ছোট ভ্যালু আসবে, ওইগুলোকে আমাদের মানে আমাদের টোটাল রেজাল্টটা বের করার জন্য ইন্টিগ্রেশন করা লাগবে, এখানে সেটা দরকার নেই। এম হচ্ছে 0.2, এলএফ হচ্ছে 3.36 10⁵ ডিভাইডেড বাই টি হচ্ছে 273, যত হবে তত জুল পার কেলভিন। কত আসে দেখো তো, 246 কি বলো, এটা তো আরো বেশি হওয়া উচিত না? আচ্ছা ঠিক আছে, যেটা আসছে ওইটাই ঠিক আছে। এখন হচ্ছে আমরা 0 ডিগ্রি সেলসিয়াসের পানিকে 50 ডিগ্রি সেলসিয়াসের পানিতে কনভার্ট করব। 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হতে 50 ডিগ্রি সেলসিয়াসের পানি, সো ডিএস3 কি হবে, এখন হয়তো বুঝতে পারতেছে এটা কিভাবে করতে হবে, ডিকিউ ডিভাইডেড বাই টি। এখন যেহেতু এখানে টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে, সো আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ডিএসগুলো বের করে যোগ করে সাম করে টোটাল ডিএসটা বের করতে হবে, T1
হ্যাঁ লিখতে পারবো, সমস্যা নেই। সেটা হচ্ছে 0.2 গুণ হচ্ছে এস হচ্ছে 4200, পানির ক্ষেত্রে 4200, একটু আগে আমরা বরফের ক্ষেত্রে এটা 2100 ব্যবহার করছি, সো সতর্কভাবে ব্যবহার করতে হবে। বরফের ক্ষেত্রে যদি 4200 বসাই দিই, সুন্দর মতো জিরো দিয়ে দিবে, জিরো দিবে না, কিছু মার্ক তো অবশ্যই কাটবে। টি টুর ভ্যালু হচ্ছে এখন 50°C, মানে 273 প্লাস 50 ডিভাইডেড বাই হচ্ছে টি ওয়ান হচ্ছে আমি 0°C থেকে উঠাইছি, সো 273। কত আসে ভ্যালুটা? 141.27, যত হবে তত জুল পার কেলভিন। সো আমাদের টোটাল এন্ট্রপির পরিবর্তনটা বের করতে হবে। সুতরাং মোট এন্ট্রপির পরিবর্তন ইকুয়াল টু হচ্ছে, দেখো সবগুলাই পজিটিভ আসছে, কখনো কখনো এমনও হতে পারে কোনোটা নেগেটিভ আসতেছে, সো এটা অটোমেটিক্যালি বসাই দিব। 15.67 ঋণাত্মক, হ্যাঁ হ্যাঁ ঋণাত্মকই আসবে, কারণ তখন তো এই যে এটা উল্টা যাবে না, টি1 আর টি2, তখন হচ্ছে টি2টা ছোট হবে, টি1টা বড় হবে। টি2 যদি ছোট হয় তাহলে তো এই যে এটার ভ্যালুটা লনের মধ্যে যদি একের চেয়ে ছোট কিছু থাকে তখন তো এটা নেগেটিভ আসবে, তো অটোমেটিক্যালি এটা নেগেটিভ চলে আসবে। এই যে হ্যাঁ, এটা কিন্তু এনট্রপির মান না, এটা কিন্তু এনট্রপির মানের পরিবর্তন, মানে এনট্রপির মানের পরিবর্তন পজিটিভ হচ্ছে, এর মানে হচ্ছে এনট্রপিটা বাড়তেছে। এনট্রপি বেড়ে কত হচ্ছে ওটা কিন্তু আমরা জানি না, আমরা দেখতেছি এনট্রপিটা বাড়তেছে, যেমন এখানে যদি দেখো এনট্রপি বাড়তেছে, পুরো প্রসেসটাতেই এনট্রপি আসলে বাড়তেছে। এবার এনট্রপি বাড়ছে এর মানে হচ্ছে আমরা মোটামুটি শিওর, মোটামুটি না, আমরা শিওর যে সিস্টেমটা অনেক বেশি বিশৃঙ্খল হয়ে গেল। এটা কিন্তু আমরা আসলে ভিজুয়ালাইজও করতেছি, বরফ থেকে আমি পানিতে পরিণত করতেছি, সো সিস্টেমের মধ্যে অবশ্যই বিশৃঙ্খলা বাড়ছে। কিন্তু এরকম যদি হতো যে এনট্রপির পরিবর্তনটা, এনট্রপি না, এনট্রপির পরিবর্তন নেগেটিভ, তার মানে হচ্ছে এনট্রপি কমতেছে। এনট্রপি কিন্তু ঋণাত্মক হচ্ছে না, এনট্রপি কমতেছে। এনট্রপির পরিবর্তনটা ঋণাত্মক, বাট এনট্রপি আসলে পজিটিভই, মানে এনট্রপিটা আগে যা ছিল তার চেয়ে একটু কমে গেল, এর মানে হচ্ছে কি বিশৃঙ্খলাটাও কমে গেছে। তো তুমি যদি পানিকে বরফে পরিণত করো তাহলে কি হবে, যে পানির কণাগুলো তো অনেক বেশি দূরে দূরে ছিল, অনেক বেশি ছড়ায় ছিটায় ছিল, ওইটাকে তুমি কাছাকাছি নিয়ে আসলা, অর্ডার করে ফেললে, একটু বিশৃঙ্খলার পরিমাণটা কম হয়ে গেল না? বুঝতে পেরেছি কি? হ্যাঁ, সো এই যে এটা কিন্তু এনট্রপি না, ভুলেও এনট্রপির পরিবর্তন যদি লেখি এখানে মোট এনট্রপি, অবশ্যই মার্ক 1 কেটে দিবে। 246.15, 141.27, কত আসে দেখো তো? ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মোট এনট্রপির পরিবর্তন পুরো সিস্টেমের। এবার আমি তোমাদের একটা ম্যাথ করতে দেই, এটা করো তো দেখি পারো কিনা।
আছে, কল তো এটা। কিভাবে করছো বলো তো? ঠিক আছে, অরিত্র কি একইভাবে করছো? এই আচ্ছা, সো এটা আমি করে দিচ্ছি। So, আমাদের হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানি, তার সাথে হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 200 গ্রাম পানি মিশ্রিত করছি। সো ডেফিনেটলি মিশ্রিত করার পরে দেখা যাবে যে এই মিশ্রণের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসও থাকবে না, 80 ডিগ্রি সেলসিয়াসও থাকবে না। এটা দেখা যাবে এটার তাপমাত্রা একটু বাড়বে, এটার তাপমাত্রা কমবে। আলটিমেটলি পুরো মিশ্রণটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে পৌঁছাবে। সো ওই তাপমাত্রাটা ধরে নিব হচ্ছে আমরা থিটা। তোমরা যদি এটা পারো ফাইন, বাট তারপরে আমি করে দিচ্ছি, কারো যদি এটা ভুলে ভুলে গিয়ে থাকো যদি কেউ, সেক্ষেত্রে এটা যেন মনে পড়ে যায় আর কি। সো
সো মিশ্রণের তাপমাত্রাটা আমরা থিটা ধরে এরপরে যেটা করব এখন, এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানি সে হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাইছে। তার মানে এখানে একটা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, সে কিছুটা তাপ গ্রহণ করবে অবশ্যই 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে। এখন সে যতটুকু তাপ গ্রহণ করবে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ততটুকু তাপই আসলে হারাবে। সো গৃহীত তাপ এবং বর্জিত তাপ এই দুটার পরিমাণ আসলে সমান হবে, কারণ বাইরে থেকে যেহেতু কোনো তাপের সাপ্লাই হয় নাই। সে যে 25 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার পানি যে থিটা ডিগ্রি সেলসিয়াসে তো পৌঁছাবে, সেক্ষেত্রে যে তাপটা লাগবে সেটা তো আসলে 80 ডিগ্রি সেলসিয়াসের পানিটাই সরবরাহ করছে। সো গৃহীত তাপ এবং বর্জিত তাপ এই দুটো সমান হবে, ভ্যালু দুইটা। গৃহীত তাপটা কে গ্রহণ করবে? 25 ডিগ্রি সেলসিয়াসের পানি। সো এম এস, M1 ইন্টু 4200 ইন্টু থিটা, আমরা কেলভিনে যদি বের করতে চাই সব কিছু কেলভিনে কনভার্ট করে নিই আর কি। সো 25 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করলাম 298। বর্জিত তাপ কে বর্জন করতেছে? এই যে এটা 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে পানিটা। সো তার ভর হচ্ছে 0.2, এস হচ্ছে 4200, এবং টেম্পারেচারের চেঞ্জ কি হবে? এখন থিটাটা তো অবশ্যই ওই 80 ডিগ্রি সেলসিয়াস যেটা ওটার চাইতে তো ছোট হবে অবশ্যই। সো আমরা তো পজিটিভ ভ্যালুটা নিয়ে করতে চাই, কাজ করতে চাই, মানে আমি এখানে যে ভ্যালুটা আসছে সেটা তো পজিটিভ হবে, এখানে যে ভ্যালুটা আসবে সেটা যদি নেগেটিভ হয় তাহলে কীভাবে হবে? আমি জাস্ট ভ্যালুটা নিয়ে কম্পেয়ার করতেছি এখানে। সো এই জন্য আমি বড় যে ভ্যালুটা অর্থাৎ 80 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করলে হয় হচ্ছে 353 কেলভিন, ওইটাকে হচ্ছে আগে লিখব, এবং থিটা এটাকে হচ্ছে পরে লিখব। এরপর এটাকে সলভ করলে আমাদের থিটার ভ্যালু আসে হচ্ছে কত বলতো? 307.16 কেলভিন। সো মিশ্রণের তাপমাত্রা হবে হচ্ছে এত। এইবার হচ্ছে আমরা এনট্রপির পরিবর্তন বের করতে পারবো। এনট্রপির পরিবর্তন কিভাবে বের করব? 25 ডিগ্রি থেকে 1 কেজি পানি এত তাপমাত্রায় গেছে, এনট্রপির একটা চেঞ্জ হবে, এবং সে কিছুটা তাপ অবশ্যই গ্রহণ করছে। একইভাবে 80 ডিগ্রি সেলসিয়াসের 200 গ্রাম পানি এত ডিগ্রিতে নেমে গেছে, সো সে কিছুটা এনট্রপি হারাবে। সো আলটিমেটলি টোটাল যে এনট্রপির চেঞ্জ সেটা আমরা এখন বের করতেছি। সো এনট্রপির পরিবর্তন কি হবে? আমরা প্রথমে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসের পানি এম এস লন T2/T1, এটাকে একসাথে মানে জাস্ট ভ্যালুটা লিখে দিই। তো তোমরা তো ডেফিনেটলি পরীক্ষার সময় এইভাবে মোট এনট্রপির পরিবর্তন এইভাবে লিখবা না। প্রথমে লিখবা 25 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে বা 298 কেলভিন তাপমাত্রার পানি থেকে 307.16 কেলভিনের পানি। সো ওটুকের জন্য আগে বের করবা, পরের ওই 80 ডিগ্রিটার জন্য বের করবা, এরপরে দুটা যোগ করবা। আচ্ছা, সো 1 কেজি 4200 লন T2/T1, T2 হচ্ছে 307, ফাইনাল যেটা সেটা 16 ডিভাইডেড বাই হচ্ছে 298 প্লাস 0.2 4200 গুণ ln, ফাইনাল হচ্ছে 307.16, ইনিশিয়াল হচ্ছে 353। কত আসে? তাহলে নিবিড়ের যে বেশি আসছে, আচ্ছা তাইলে ওটা আসলে করা যায়, কনসিডার করা যায় 10.3, ঠিক আছে, জুল পার কেলভিন। নিবিড় কি এরকম করছে নাকি আবার 353 উপরে লিখে ফেলছো? দুইটা পানি একসাথে কিভাবে? তাহলে
তাহলে ইনিশিয়াল টেম্পারেচার কত তাদের, মানে T1 আর T2, এটা তুমি কত লিখছো একটু বলো না, মানে এই জিনিসটা যেন আর কারো ভুল না হয়। ও আচ্ছা, বুঝতে পেরেছি। মানে দুইজনের ক্ষেত্রে 1.2, এখানে 1.2, এখানে 1.2। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা আলাদা আলাদা করে বের করবো। ফাইন। এরপরে হচ্ছে এটা হচ্ছে মানে বাংলা যেসব ক্ষেত্র আছে, পানি গরম করতেছো, পানি বাষ্পে পরিণত করতেছো, বরফ জমাইতেছো, এইসব ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন। এবং আরেকটা জায়গাতে আমাদের এনট্রপির পরিবর্তন বের করা লাগে, সেটা হচ্ছে আমাদের ওই যে চারটা তাপগতীয় প্রসেস, সেখানে, কারণ সেখানে তো তাপের আদান প্রদান হয়, সেখানেও আমাদের টেম্পারেচারের হ্রাস বৃদ্ধি হয়, ওই সব জায়গায় তো আমাদের এনট্রপির পরিবর্তন বের করা লাগতে পারে। সেরকম একটা এক্সাম্পল এখন আমরা দেখব। কেন ঘটবে না বলো তো? কেন তাপের হ্রাস বৃদ্ধি কি হয় না সমষ্ণ প্রক্রিয়াতে, এটা কি বললা? তাপমাত্রা না চেঞ্জ হয় না, তাপ তো বাড়ে কমে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে ডিকিউটা শূন্য হয়, এই জন্য এনট্রপির পরিবর্তনটাও শূন্য হয়। ঠিক আছে, তো আমি তোমাদের হচ্ছে একটা একদম তাপগতীয় প্রসেসের উপরে, ওই যে যে চারটা প্রসেস আমরা যেমন ওই ফিগারে করছি না, ওরকম একটা বলা যায় যে একটা মাস্টার হোমওয়ার্ক তোমাদের দিয়ে রাখবো না, এনট্রপি সব কিছু ইনক্লুড করে। তো ওইটা করলে তোমাদের ওর চেয়ে ওর বাইরে আসলে কোনো দিনই কোনো কিছু আসবে না, এটা তোমরা শিওর থাকতে পারো। যাই হোক, এখন আমরা দেখি একটা ছোট্ট এক্সাম্পল। আর এর বাইরে আসলে মানে সোফার তোমাদের এই চ্যাপ্টারে যা যা পড়াইছে মোটামুটি সব শেষ, আর টুকটাক কিছু জিনিস বাকি আছে। সো যা পড়াচ্ছি দেখা গেছে যে এর বাইরে আসলে খুব বেশি কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম আসলে নাই, বোর্ড এক্সামেও নাই, আর হচ্ছে অ্যাডমিশনেও আসলে তেমন নাই। সো তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করো, মানে ম্যাথগুলো প্র্যাকটিস করো আর কি। আর আপাতত তোমাদের যা পড়াইছি তোমরা আসলে মানে ইন্ডিপেন্ডেন্ট, তোমরা যে কোনো ধরনের প্রবলেমে আসলে সলভ করতে পারো, বোর্ড এক্সামের হোক, অ্যাডমিশন টেস্টের হোক। সো আমি সাজেস্ট করবো তোমরা আসলে ওই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ওটা খুইলাও দেখো না আপাতত, তোমরা হচ্ছে বোর্ডের প্রবলেমগুলো হচ্ছে আগে সলভ করো, টেস্ট পেপার থেকে হোক বা যে কোনো প্রশ্ন ব্যাংক থেকে হোক। বোর্ডে যেসব প্রবলেম আসে এগুলো হচ্ছে আগে সলভ করো, ওইগুলো করে এরপরে যদি টাইম পাও তখন হচ্ছে তুমি চাইলে বুয়েটের কোশ্চেন বা হচ্ছে যেসব অবজেক্টিভ আছে, ঢাবির কোশ্চেন তো ততটা কঠিন হয় না, বুয়েটের কোশ্চেনগুলো একটু দেখতে পারো আর কি। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন যেগুলো আছে ওইগুলো পরে, অনেক পরে, আগে বোর্ডের কোশ্চেনগুলো সলভ করে ক খ সব কমপ্লিট করে এরপরে হচ্ছে তুমি আর কি পারমিটেড অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক খোলার জন্য। কিন্তু বোর্ডের কোশ্চেন সলভ না করে, ক খ ভালো মতো প্র্যাকটিস না করে তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক খুলবা না, এটা হচ্ছে তোমার জন্য সাজেশন আর কি। ঠিক আছে, সো আমরা হচ্ছে এখন একটা কোশ্চেন সলভ করি। আমাকে যদি ধরো কোশ্চেন বানাইতে দেয়, বোর্ডের কোশ্চেন হোক বা হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেন হোক, আমি তো ভুলেও এই যেরকম বরফ গলে, তারপরে পানি বাষ্পীভূত হয়, এইসব কোশ্চেন তো ভুলেও আসলে করব না। অবশ্যই আমি হচ্ছে যে এখান থেকে কোশ্চেন করবো, তাপগতীয় প্রসেস চারটা, ওইটার মধ্য থেকে ইন্টারনাল এনার্জি চেঞ্জ বের করতে দিব, বা হচ্ছে এনট্রপির চেঞ্জ বের করতে দিব, কৃতকাজ বের করতে দিব, তাপের আদান প্রদান কতটুক হয়েছে ওটুক বের করতে দিব। কারণ তুমি যদি এই যে এই জিনিসটাই হচ্ছে যে এখানে আমরা যা করি, চারটা তাপগতীয় প্রসেস, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা যা করে আসছি ওইটাই আসলে মেইন তাপগতীয়, মানে তাপগতিবিদ্যা আর কি। ওইটা বুঝতে পারলো পানির গলা টলা এগুলো তো আসলে কোনো বিষয় না। যাই হোক,
বিসিটা হচ্ছে আইসোথার্মাল। এটা যদি নাও বলে আসলে এটা বোঝার উপায় নেই, আরও এটাকে ইয়ে করে দেওয়া উচিত। সেটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। সো এই অবস্থা হতে একটি সিস্টেমকে পর্যায়ক্রমে সিতে নিয়ে যাওয়া হলো। মানে আমাদের এনডিসির যে কুইজ, কোনো দিনই ওই সব ধরো বাইরের কোশ্চেন দিত না তোমার। ইভেন আমাদের এনডিসির কুইজে কার্নো ইঞ্জিনের যে কর্মদক্ষতা, ওটা আসলে অনেক ইম্পর্টেন্ট টপিক, ওটা থেকেও কোশ্চেন আসতো, কোশ্চেন দিত এখান থেকে। 4টা তাপগতীয় প্রসেস, এর বাইরে মনে হয় না আমি আমার এনডিসির কুইজে কখনো কোনো কোশ্চেন ফেস করছি। সিতে বাট তোমাদের জন্য আসলে ইম্পর্টেন্ট তো সবই। সো তুমি এইটা বুঝলা, কিন্তু কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা ওই ম্যাথ সলভ করলা না। তারপরে এই যে যে বরফ গলাইলাম, এইগুলা তুমি বুঝলা না ভালো মতো, তাহলে কিন্তু তোমার প্রিপারেশন কমপ্লিট হবে না। সো দেখা গেল তোমার ওই কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা থেকে বোর্ডে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেক। তুমি যে এই ম্যাথগুলো প্র্যাকটিস করে চলে গেলে, যে এখানে যা যা দেখতেছি এখন স্ক্রিনে তুমি যা দেখতেছো, এই টাইপের ম্যাথ করে চলে গেলা, কিন্তু আসতে পারে কিন্তু কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা। সো বোর্ড এক্সামের জন্য এগুলা যেমন ইম্পর্টেন্ট, কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা, তারপরে হচ্ছে এই এনট্রপির পরিবর্তন, এগুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো কিছুই আসলে বাদ দেওয়া যাবে না, পড়ছি সবেই, বাট কোনোটার গুরুত্ব কম বেশি এরকম আসলে আমরা বলবো না। সিতে নিয়ে যাওয়া হলো, কিছু ডেটা অবশ্যই দেওয়া থাকবে, প্রেশার দেওয়া আছে, ইয়ে হচ্ছে 5 ATM, ইয়ে হচ্ছে এটা হচ্ছে 2 লিটার। তারপরে ইভি, তারপরে হচ্ছে কি লাগবে, এটা লাগবে না, ইভিটা লাগবে। আচ্ছা, সো যে এইখান থেকে আসলে তোমাকে সবই বের করতে বলা যায়, কৃত কাজ বের করতে বলা যায়, তারপরে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি বের করতে বলা যায়, এনট্রপির পরিবর্তন বের করতে বলা যায়। টাইম হচ্ছে তোমাকে শুধুমাত্র এনট্রপির পরিবর্তনটা বের করতে বলতেছে আর কি। সো সম্পূর্ণ প্রক্রিয়ায় এনট্রপির মোট পরিবর্তন বের করো। করো তো এটা দেখি।
মার্কস করে রাখছিলাম। হ্যাঁ, সেখানে কি লিখতেছি, আমাদের সমচাপীয় প্রক্রিয়ার জন্য হচ্ছে সমচাপীয় প্রক্রিয়াতে সে কতটুকু তাপ গ্রহণ করবে, এনসিপিডিটি পরিমাণ। সম আয়তন প্রক্রিয়াতে এনসিভিডিটি পরিমাণ। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে ডিকির ভ্যালু 0, আর সমুষ্ণ প্রক্রিয়াতে ডিকির ভ্যালু হচ্ছে, আমরা এই যে এইভাবেও বের করি না, এইভাবেও বের করি না। সমুষ্ণ প্রক্রিয়াতে ডিকিউ হচ্ছে পিডিভি, কারণ ডিইউ যেহেতু 0, সমুষ্ণ প্রক্রিয়াতে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। তো সমুষ্ণ প্রক্রিয়ায় ডিকিউ ইকুয়াল টু সর্বোচ্চ তুমি এই জিনিসটাই লিখতে পারবে, এর বাইরে আসলে তুমি কিছু জানোই না। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ওইভাবেই বের করতে হবে। সো যখন আমি তোমাদেরকে এটা পড়াইছিলাম তখন বলে দিছিলাম যে সমষ্ণ প্রক্রিয়া যখন তোমার ডিকিউ বের করা লাগবে, তখন হয়তো অন্য কোনোভাবে তোমার এই কাজটা করতে হবে, ডিরেক্টলি তুমি এই যে এই ওয়েতে করতে পারবে না। তখন হয়তো তোমার সমষ্ণ প্রক্রিয়া করার জন্য হয়তো তোমার কাজের ভ্যালুটা বের করা লাগবে, ওইটাই হচ্ছে ডিকিউটা আর কি। বুঝতে পেরেছি? আচ্ছা, আর রুদ্রনীর লাস্ট যে কথাটা বলছো এটা হচ্ছে ডিইউ, সিভিটা হচ্ছে সবার ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো, ওইটা অ্যাকচুয়ালি পুরোপুরি ট্রু না। সিভিটা হচ্ছে সবার ক্ষেত্রে কখন ব্যবহার করব, যখন ডিইউ বের করব, সবার ক্ষেত্রেই ডিইউ হচ্ছে এনসিভিডিটি, এটা এই সমচাপীয় প্রক্রিয়ার জন্য প্রযোজ্য। হ্যাঁ হ্যাঁ, সবার জন্যই তুমি এটা ব্যবহার করতে পারবে। আর আরেকটা জিনিস এটা একটু বলে রাখি, সো রেকর্ডিং হচ্ছে, সবাই এটা শুনে রাখো, খুব ইম্পর্টেন্ট কথা। তোমাকে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে দিল, তুমি ধূপধাপ শুরু করে দিলা এটা দিয়ে, এটা শুরুতেই করবা না। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকেও বের করা যায়। দাঁড়াও এক মিনিট, এটা একটু লিখি এখানে। সমায়তন প্রক্রিয়ার জন্য এনসিভিডিটি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য ডিউ ইকুয়াল টু এনসিভিডিটি, সমষ্ণ প্রক্রিয়ার জন্য ডিউ ইকুয়াল টু হচ্ছে 0। সো লাস্ট যে কথাটা বললাম সেটা হচ্ছে যে ধরো তোমাকে কোনো একটা সমচাপীয় প্রক্রিয়াতে তোমাকে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে দিল, তুমি খুঁজতেছো যে সিভির ভ্যালু কি দেয়া আছে কিনা দেখি একটু, দেখলা যে সিভির ভ্যালু দেয়া নাই, এরপরে তুমি খুঁজতেছো যে সিভি বের করা যায় কিনা, ওই যে F/2R ওইটা দিয়ে এফ দেয়া আছে কিনা, কত পারমাণবিক গ্যাস ব্যবহার করছে ওইটা দেয়া আছে কিনা একটু দেখি, খুঁজে বের করে দেখি পাওয়া যায় কিনা। ধরো কিছুই দেয়া নাই, তোমার সবার আগে তুমি এই যে এনসিভিডিটি বা এই যে এই ফর্মুলা দিয়ে বের করার আগে তোমার আসলে চিন্তা করা উচিত যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে কি বের করা যায় কিনা। তো ধরো ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, এইটা দিয়েই মোস্ট অফ দ্য টাইম আসলে এই ডিইউটা বের করে ফেলা যায়। মানে সামহাও হয়তো তোমাকে ডিডাব্লিউটা বের করার একটা প্রসেস এখানে বলা আছে, বা ডিডাব্লিউটা বের করার কিছু ক্লু দেয়া আছে, ডিকিউটা হয়তো দিয়ে দিছে, তুমি সেখান থেকে আসলে এই ডিইউটা বের করে ফেলতে পারো। সো যদি পুরো বিষয়টা একটু সামারি করি, যে এই পৃষ্ঠায় যা লিখছে সেটা হচ্ছে যে তোমাকে যদি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে বলে, তুমি শুরুতেই আসলে যে এইগুলোর দিকে চলে যাবে না, এগুলো আরও অ্যাডভান্স লেভেলের জিনিস। তুমি প্রথমে দেখবে যে এইটা বাচ্চাদের জিনিসগুলো, যে আমাকে কি ডিকিউ দিয়ে দিছে কিনা, ডিডাব্লিউ দিয়ে দিছে কিনা, এগুলো যদি দিয়ে দেয় তাহলে তো আমি ডিউটা এমনি বের করে ফেলতে পারি। কোনোভাবেই যদি কিছু পসিবল না হয় তখন যাইতে হবে এই সব জায়গাতে, আস্তে আস্তে ওই দিকে আগাইতে হবে। বুঝতে পেরেছি? ওকে, সো আমরা হচ্ছে প্রবলেমটা সলভ করি এখন। সো আমাদের দুইটা প্রসেসেই টোটাল এনট্রপির পরিবর্তন বের করতে হবে। সো সেই জন্য আমাদের ডিকিউ বের করা লাগবে, টি বের করা লাগবে। সো প্রথমটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া, 5 2, ওকে। সো আমাদের দেখো এই বিন্দুর টেম্পারেচার দেয়া নাই, বাট এই যে এই বিন্দুর এই যে তিনটা জিনিস দেয়া আছে,
এখান থেকে আমরা এই বিন্দুর টেম্পারেচারটাও বের করে ফেলতে পারি পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলা দিয়ে। সো সলিউশন করতেছি এটার। পিএ হচ্ছে 5 এটিএম, ভিএ হচ্ছে ছিল 2 মনে হয়, 2 লিটার, এবং এন হচ্ছে 1.5 মোল। সুতরাং পিভি ইকুয়াল টু হচ্ছে এন আর টি। তাহলে টি এটা কি হবে, 5 গুণ হচ্ছে 2 ডিভাইডেড বাই 1.5, যেহেতু লিটার এবং এটিএম হিসাব করতেছে অবশ্যই 0.0821। কত আসে এটা? 81.2 কেলভিন অবশ্যই। ঠিক আছে, এটা হচ্ছে টিএ অর্থাৎ এ বিন্দুর তাপমাত্রা। সো একইভাবে আমাদের এখন বি বিন্দুর তাপমাত্রাটাও বের করা লাগবে। সো এই যে যে এবি প্রসেস, এটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া। সো এখানে হচ্ছে আমরা চার্লসের সূত্র অ্যাপ্লাই করতে পারি, ভিএ বাই টিএ ইকুয়াল টু ভিবি বাই টিবি। ভিবি হচ্ছে 5 লিটার, ভিএ হচ্ছে 2 লিটার। এবি হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া, সুতরাং ভিএ বাই টিএ ইকুয়াল টু হচ্ছে ভিবি বাই টিবি। তাহলে টিবি কি হবে, ভিবি গুণ টিএ বাই ভিএ। ভিবি হচ্ছে 5 লিটার, টিএ হচ্ছে 81.2, আর ভিএ হচ্ছে 2 লিটার। কত আসে দেখো তো, 203 কেলভিন। সো টিবিটা যদি 203 কেলভিন হয়, আমাদের টিসি যেটা ওটাও 203 কেলভিন, যেহেতু এটা সমষ্ট প্রক্রিয়া। সো এই তিনটা বিন্দুরই টেম্পারেচার হচ্ছে এখন আমাদের কাছে আছে। আরেকটা জিনিস আমাদের অ্যাকচুয়ালি লাগবে, সেটা হচ্ছে এই যে এটা আমাদের আসলে এই সি বিন্দুর ভলিউমটাও লাগবে। সো এটা আমরা বের করে ফেলি এখন। বিসি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, সো এখানে আমরা বয়েলের সূত্র অ্যাপ্লাই করব। সুতরাং পিবি ভিবি ইকুয়াল টু হচ্ছে পিসি ভিসি। পিবি কত, পিবি হচ্ছে 5, ভিবি হচ্ছে 5, পিসি হচ্ছে 2.5 ইন্টু ভিসি। সুতরাং ভিসি হচ্ছে 10। সো ভিসি হচ্ছে 10 লিটার। এবার হচ্ছে আমরা আমাদের পরবর্তী স্টেপে যাওয়ার জন্য প্রস্তুত। আমরা সব ভ্যালুগুলো বের করে ফেলছি। আমাদের লাগবে হচ্ছে প্রত্যেকটা স্টেপে ডি কিউ, আমরা টি বের করে ফেলছি। সো আমাদের এই স্টেপে ডি কিউটা লাগবে, একইভাবে আমাদের এই স্টেপেও ডি কিউটা লাগবে। তাহলে এ বি সমচাপীয় প্রক্রিয়ার জন্য ডি কিউ হচ্ছে ডিইউ প্লাস ডিডাব্লিউ। সমচাপীয় প্রক্রিয়ার জন্য
ডি কিউ, ডিইউ হচ্ছে এনসিভিডিটি। সো এটা স্যার আমাদের আসলে আর কোনো ওয়ে নাই। জেনারেলি ডিকিউর ভ্যালুটা আসলে ডিরেক্ট বলে দেয় যে আমি এত তাপ গ্রহণ করছি, সেটা যেহেতু এখানে বলা নেই, আমাদের এইটা ছাড়া আর কোনো ওয়ে নেই। এনসিভিডিটি চাইলে আসলে ডিরেক্টলি হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি লাস্ট বলতে চাচ্ছিলাম, চাইলে ডিরেক্টলি আসলে করে ফেলা যায়। ইচ্ছা, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। এটা যেহেতু লিখেছি এটা করে ফেলি। এনসিভিডিটি প্লাস হচ্ছে পিডিভি। এন হচ্ছে 1.5, সিভি হচ্ছে, এটা যেহেতু এক পারমাণবিক, সো 1/2 আর, F/2 আর আর কি, ইন্টু ডিটি। ডিটি হচ্ছে কত টেম্পারেচার চেঞ্জ করছে এখানে, এ থেকে বিতে নিছে। এর টেম্পারেচার হচ্ছে 81.2, বি এর টেম্পারেচার হচ্ছে 203। সো 203 মাইনাস 81.2 প্লাস প্রেশার হচ্ছে 5, আর চেঞ্জ অফ ভলিউম হচ্ছে 2.5। যেহেতু সিভি হচ্ছে F/2, কত আসে এটা, মোয়াট যত হবে তত জুল। এটা হচ্ছে, আচ্ছা এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে, হ্যাঁ বলো বলো বলো, ঝামেলা আছে এখানে। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হ্যাঁ 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 এরকমই আসবে। হুম, মানে এটা একটু কম চলে আসছে তাই তো আমাদের। সো বিষয়টা হচ্ছে যে তোমাদের আসলে এই দুইটার একটা ভ্যালু আসলে বের করা লাগবে না, বা ইনফ্যাক্ট বের করলে আসলে ম্যাথই করা যাবে না। ম্যাথ করা যাবে না এটা আসলে বলা ভুল, অ্যাকচুয়ালি ম্যাথ করা যাবে না। সো এবি সমচাপীয় প্রক্রিয়ার জন্য আমাদের তো আসলে তাপের চেঞ্জ বের করা লাগবে না, আমাদের তো লাগবে এনট্রপির চেঞ্জ। সো এনট্রপির চেঞ্জ এখানে যেহেতু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, সো ইন্টিগ্রেট করে বের করা লাগবে। সো ইন্টিগ্রেট করে বের করার ক্ষেত্রে আমি তো ডিটিটাকে ব্যবহার করে ফেলতে পারবো না, অত ডিটিটা ইন্টিগ্রেশনের জন্য রেখে দেওয়া লাগবে। সো এবি চাপ পুরাটা করি, এরপরে দেখো এবি সমচাপীয় প্রক্রিয়ার জন্য ডিএসটা হচ্ছে ডিকিউ বাই টি ইন্টিগ্রেশন, আমার হচ্ছে এ থেকে বিতে নিয়ে যাচ্ছি টেম্পারেচার, ডিকিউ হচ্ছে এনসিপিডিটি ডিভাইডেড বাই হচ্ছে টি, টি এ থেকে টিবি। এখন এনসিপি দুইটাই হচ্ছে কনস্ট্যান্ট, আর ওই পাশে হবে হচ্ছে লন টিবি বাই টি এ। এন হচ্ছে 1.5, সিপি হচ্ছে F/2 আর। আমি এখানে কি লিখছিলাম, ভুল হয়েছিল একটু আগে যেটা লিখছে ওটা তো ভুল হয়েছে, F/2 আর এফ এর ভ্যালু লিখছি 1, ওটা তো ভুল আসে, দুঃখিত। সো এটা হচ্ছে ওই যে F/2 প্লাস 1 আর, এটা হচ্ছে সিপি, তার সাথে গুণ করব হচ্ছে লন, একটু আগে যেটা লিখছিলাম এটা ভুল হয়েছে রুদ্রনীল, এই জন্যই তোমার ভ্যালুটা উল্টা পাল্টা আসছে, আমি ভুল করছিলাম আর কি। আচ্ছা এখন এক পারমাণবিক গ্যাসের জন্য এফ এর ভ্যালু হচ্ছে 5, সো 1.5 গুণ 7/2 আর গুণ হচ্ছে লন টিবি, টিবি হচ্ছে 203, টি আর টি এ হচ্ছে 81.2, 203 81.2। যে এইটা হচ্ছে এবি প্রসেসের এনট্রপিক চেঞ্জ, কত আসে দেখো তো,
0.02, রেজাল্ট যত হবে তত জুল পার কেলভিন। ঠিক আছে, বুঝতে পেরেছি যে আমি যদি এখানে ডিকিউর ভ্যালুটা আগেই বের করে ফেলতাম, তখন এই টিকে কি করতাম, আমার তো ইন্টিগ্রেট করেই ডিএসটা বের করা লাগবে। ঠিক আছে, সো আমি ইন্টিগ্রেট করব না এটা। এখন যদি আমাকে বলতো তাপ কতটুকু গ্রহণ করবে বর্জন করবে, ওইটা আমি বের করতে পারি, কিন্তু এখন এখানে যেহেতু আমার এন্ট্রপির পরিবর্তন বের করা লাগতেছে, আমার তো ইন্টিগ্রেট করা লাগবে। এই টিকে তো আমি, ডিটি না থাকলে টিকে কি করব। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা সমষ্ণ প্রক্রিয়ার জন্য কাজটা করতেছি। বিসি সমষ্ণ প্রক্রিয়ায় যে এইটা সলভ করার পরে কি হলো, রুদ্রনীল আরেকবার একটু দেখো তো। থ্রি ওয়ান ফোর। কত আসে? 40। আচ্ছা, বিসি সমষ্ণ প্রক্রিয়াতে এখন আমরা সেম কাজটা করব। ডিএস হচ্ছে টি কিউ বাই টি। এখন এটা যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, সো এখানে আসলে আমাদের ইন্টিগ্রেট করা লাগতেছে না, একটা মাত্র ভ্যালু, এটা আবার যোগ করবো কি। সো ডিকিউটা কি হবে, ডিকিউ হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার জন্য ডিকিউ হচ্ছে কাজের ভ্যালুটা, ডিডাব্লিউটা, জাস্ট ডিডাব্লিউ ডিভাইডেড বাই টি। এখানে লিখে দিব যেহেতু সমষ্ণ প্রক্রিয়ায় ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ। সো ডিডাব্লিউ কি হবে, এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান, ভি টু না লিখি ভিসি বাই ভিবি, ভিসি বাই ভিবি ডিভাইডেড বাই হচ্ছে টি, টি কাটা চলে যায়, তাকে হচ্ছে এনআর লন ভিসি বাই ভিবি। সো এন হচ্ছে 1.5, আর হচ্ছে 8.314 এলএন। ভিসি, ভিসি হচ্ছে 10 আর ভিবি হচ্ছে 5। কত আসে? 0.6। কত আসে একটু দেখো তো। 8.644, একটা জুল পার কেলভিন। তাহলে সুতরাং মোট এনট্রপির পরিবর্তন হচ্ছে 2টা জুল হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য এনট্রপির পরিবর্তন 0, সমষ্ণ প্রক্রিয়ার জন্য যেভাবে যেভাবে বের করলাম এখানে এটা, সমচাপীয় প্রক্রিয়ার জন্য এখানে যেভাবে করলাম এইভাবে, আর সমায়তন প্রক্রিয়ার জন্য একইভাবে। সমায়তন প্রক্রিয়ার জন্য তো আমাদের কাজের ভ্যালুটা 0, সো এখানে আসলে এনসিভিডিটি আর কি, ডিকিউ ইকুয়াল টু এনসিভিডিটি। যদি ডিকিউর ভ্যালুটা মানে এই সিভির ভ্যালুটা যদি দেয়া থাকে সরাসরি তাহলে ফাইন, আর যদি না দেয়া থাকে তাহলে তো কিছু করার নেই, আমাদের আসলে যে এইগুলো ব্যবহার করে করতে হবে। এগুলো আসলে তুমি নিরাপদে ব্যবহার করতে পারো উইদাউট এনি কনফিউশন, যদি কোশ্চেন এরকম আসে আর কি। জেনারেলি এত ডিপ কনসেপ্ট দিয়ে কোশ্চেন আসে না। হ্যাঁ বলো।
আচ্ছা হ্যাঁ, দুঃখিত, হিলিয়ামের ক্ষেত্রে তো 3। দুঃখিত, এটা 5 হবে। কত আসে? 28.65। ঠিক আছে, 28.64। না না, পারবা। এখন আসলে তোমার মনে হচ্ছে যে অনেক বড় এগুলা, অ্যাডমিশন সিজনে আমরা আসলে প্র্যাকটিস করি ওইভাবে। মানে আমি যেভাবে করতাম, আমি অ্যাডমিশন সিজনে মানে আমার এইচএসসি এক্সাম শেষ হয়েছে। এইচএসসি এক্সাম শেষ হওয়ার পরে জেনারেলি কি হয় যে মানুষজন বাসায় ঘুরতে যায়, এই করে সেই করে। আমাদেরটা হচ্ছে শেষ হয়েছিল এপ্রিলে। সবারই তো এপ্রিলে শেষ হয়। আগে তো এপ্রিলের ধরো 13 তারিখে শেষ হয়েছিল এক্সাম। সো জেনারেলি তারপর আমাদের ঈদ ছিল হচ্ছে জুন মাসে। সো এপ্রিলে শেষ হয়েছে পরীক্ষা, এপ্রিলের 15 তারিখে, জুনের 15 তারিখ ধরো ঈদ। আরও তো 2 মাস বাকি আছে। সো সবাই আসলে যেটা করছে যে চলে গেছে বাসায়। তা আমি ধরো তখন আর যাই না, আমি ভাবছি যে আমি একবার ঈদেই যাবো। এখন যদি বাড়িতে যাই তাহলে তো একটা পড়াশোনার ফ্লোটা তো নষ্ট হয়ে যায়। মানে এইচএসসিতে টানা 1.5 মাস তো পড়াশোনা করছি। সো পড়াশোনার একটা ফ্লো তৈরি হয়ে গেছে। এখন যদি আমি বাড়িতে যাই তাহলে তো আমার ওইটা গ্যাপ পড়ে যাবে। সো বাড়িতে যাই না, আমি তখন থেকে আর কি এই প্র্যাকটিসটা শুরু করছি যে আমি যখনই প্রবলেম ম্যাথ সলভ করতে যেতাম, আমি আগে খাতা 3 ভাগ করে ফেলতাম। মানে আমি ইনফ্যাক্ট আরও 4 ভাগে ভাগ করতাম খাতাটাকে। সো ওটুকের মধ্যে আমার অ্যান্সার লেখার চেষ্টা করতাম এবং টাইম ধরে ধরে। সো বুয়েটের এক্সামে ইভেন এতটাও ছোট স্পেস দেয় না। দেখা গেছে যে এমনিতে আমাদের যে বুয়েটের এক্সামের খাতাটা একটু লম্বা হয় আমাদের খাতার চাইতে। সো ওইটা সম্ভবত, ওইটাকে কি খাতা বলে, B4 না, A4ও না, A3 মনে হয়, যাই হোক। সো ওই খাতাটা হচ্ছে আমাদের নর্মাল খাতার চেয়ে একটু লম্বা হয়, একটু বেশি জায়গা থাকে। আর ওইটাকে দেখা যায় 2 ভাগ করলে অনেক জায়গা, অত জায়গা আসলে লাগেও না। ঠিক আছে। আর এই যে যেটা বললা যে এই ম্যাথ যদি অ্যাডমিশনে আসে তাহলে আসলে অল্প জায়গায় হয়তো পারা যাবে না। সো এটার অ্যান্সার হচ্ছে যে এই ম্যাথ অ্যাডমিশনে আসবে কি না, মানে এত হিউজ, মানে এত বড় একটা জিনিস আসবে কি না এ বিষয়ে আমি নিজেও আসলে কনফিউজড। বাট আসবে আসলে এখান থেকে। হয়তো তোমাকে এই পুরো এত বড় একটা সাইকেলের, কোথায় ফিগারটা কোথায় রাখলাম, হয়তো তোমাকে এত বড়, কি রে ভাই, আচ্ছা হ্যাঁ, হয়তো তোমাকে এই যে এরকম, আমি যেমন তোমাকে ম্যাথ হোমওয়ার্ক করতে দেওয়ার সময় কি করি, এই একটা দেই আইসো করি, এরপরে আবার একটা দেই সমচাপীয়, সমষ্ণ, রুদ্ধতাপীয়, এরপরে একটা পিছনের দিয়ে দেই। আমি যে যখন তোমাকে হোমওয়ার্ক করতে দিই তখন তো তুমি এগুলো করবা। প্রত্যেকটা প্রসেসের জন্য কোনটা কিভাবে বের করে এগুলো তোমরা শিখবো। অ্যাডমিশনে হোক বা বোর্ড এক্সামে আসুক, ধরো বোর্ড এক্সামে এটুক আসবে, অ্যাডমিশনে যদি আসে আসবে জাস্ট এটুক বা শুধু এটুক। ঠিক আছে, কারণ 3 মিনিটে তুমি যতটুক করতে পারো তোমাকে অতটুকু কোশ্চেনই দিবে। একদম যে সবগুলা দিয়ে দিবে, বা যে আগে আমরা একটা হোমওয়ার্ক করছিলাম যে এরকম ছিল, এরকম ছিল, এরকম যে দিবে, এটা আসলে কখনোই দিবে না। ঠিক আছে, বাট আমরা প্র্যাকটিস করার সময় তো আসলে সবগুলাই করবো, সবগুলোই তো আমাদের করতে হবে। দেখা গেল যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য তোমাকে ইন্টারনাল এনার্জি চেঞ্জ বের করতে দিল, বা সমচাপীয় প্রক্রিয়ার জন্য এন্ট্রপির পরিবর্তন বের করতে দিল। ঠিক আছে, জাস্ট দিতে পারে এক্সামে এতটুকু। আর ধরো আমি তোমাদেরকে যেভাবে পড়াইলাম, তোমার হয়তো মনে হতে পারে যে আমি এটাতে অনেক বেশি ফোকাস দিতেছি। এটা অ্যাকচুয়ালি ট্রু, এটাতে আমি আসলে অনেক বেশি ফোকাস দিতেছি। কারণ এই দেখো 5 দিন পড়লাম, স্টিল ধরো তোমাদের কিছু বিষয়ে এখনও কনফিউশন আছে। এই জন্য এটা এত বারবার বলতেছে বা এটা থেকে বারবার প্রবলেম সলভ করতে দিই। বাট তুমি যখন প্রিপারেশন নিবা বোর্ড এক্সামের বা অ্যাডমিশনের, তোমার কিন্তু আসলে সবগুলো টপিকে পড়তে হবে, এইটা তো বুঝছোই। এরপরে তোমার এটার সাথে সাথে বারবার যেটা বলতেছি, কার্ন ইঞ্জিনের কর্মদক্ষতা, ওইটা যেন মানে এমন না হয় যে কোনো একটা ম্যাথ আসছে আমি পারি নাই। কারণ এইগুলোর চাইতে পরীক্ষাতে কার্ন ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি আসে। কারণ টিচারদের যখন বোর্ড এক্সামের কোশ্চেন করা হয় তখন তো শুধু তোমার কথা, এনডিসি, রেসিডেন্সিয়াল, আদমজির কথা চিন্তা করলে হবে না, ক্যাডেটদের কথা চিন্তা করলে হবে না। তাদের তো মফস্বলের ভেড়ামেরা সরকারি কলেজ, বরহামগঞ্জ সরকারি কলেজ, তাদের কথা চিন্তা করা লাগবে।
সো ওদেরকে তো এগুলো দিলে তোরা তো ফেল করবে, তাই না? So ওদের জন্য কি দিতে হবে? সূত্র মুখস্থ করে ম্যাথ। এই জন্য হচ্ছে ওই কার্ন ইঞ্জিনের কর্মদক্ষতা 1 - T2/T1 × 100%, সূত্র বসাইলেই অ্যান্সার চলে আসে। ওইগুলো এই জন্য বেশি আসে বোর্ড এক্সাম, ঠিক আছে? বাট অ্যাডমিশনের তো কোনো ছাড় নাই। অ্যাডমিশনে আসলে বুয়েট এক্সামে এই জিনিস টিচারদের আসলে অনেক ফেভারিট। সো দেখা যাবে যে ছোট্ট করে একটা দিয়ে দিলে, দেখা গেছে যে এখানে আমরা যেটা করলাম সমচাপীয় প্রক্রিয়ার জন্য আমরা এন্ট্রপি চেঞ্জ বের করছি, এটা কিন্তু তোমার এখন মনে হচ্ছে তোমার কাছে এটা ইজি, বাট আমি যদি তোমাকে এটা না পড়াইতাম, তুমি 5 ক্লাস আগে যদি তোমাকে এটা করতে দিতাম, বা তুমি যদি একা একা পড়ার পরে যদি আমি তোমাকে এই ম্যাথ করতে দিতাম, আমি 100% শিওর তোমরা একজনে এটা পারতা না, বা এটা তোমার পারতে অনেক টাইম লাগতো। সিপিএর মান যে বের করা যায় এটা আমি নিজেও জানতাম না, ঠিক আছে? কিংবা ওই গামার ভ্যালু কিভাবে 1.4 1.67 আসে, এটা একটা লং টাইম ব্যাপী এই জিনিস আমার কোনো আইডিয়া ছিল না, জাস্ট বুঝতে পারছি। সো এরপরে আস্তে আস্তে দেখা যায় এই জিনিসগুলা মানে অ্যাডমিশন সিজনে আসলে মানে এক বড় ভাই পড়াইতো আমাদের উদ্ভাসেই। সো ওই ভাই মোটামুটি এই জিনিসগুলা কিছুটা দেখাইছে, বাকিটা হচ্ছে ঘাটাঘাটি করে বের করা লাগছে, পুরান সিলেবাসের বই বলো, এই বলো, সেই বলো, ঠিক আছে? সো যাই হোক, তোমাদের অ্যাকচুয়ালি খুব বেশি বড় ম্যাথ আসবে না, বাট তোমাদের যাই কিছু ঘুরাই পেঁচাই দিক, আই হোপ যে তোমরা আসলে অন্যদের থেকে কিছুটা হইলেও আগায় থাকবে। সো যদি ইজি কোশ্চেন দেয় ওইটা যেন পারি, যদি কঠিন কোশ্চেন দেয় ওটা কেউ যদি না পারে তাও যেন তোমরা পারো। সো ওই ক্ষেত্রে দেখা যাবে যে এমনিতেই তোমাদের সিরিয়াল 1-2 আগায় থাকবে। আচ্ছা, আর বোর্ডের কোশ্চেন সবসময় ইজি হবে। সো কঠিন কোশ্চেন সলভ করে গিয়া যদি দেখি যে ইজি কোশ্চেন পারি না, তখন আসলে এর চাইতে কষ্টের আসলে কিছুই থাকবে না। বুঝি সবই, সব কিছু খুব ভালো পারি, বাট ল্যাক অফ প্র্যাকটিস। আমি ওই ইয়াগুলা কার্ন ইঞ্জিনের কর্মদক্ষতা কিংবা হচ্ছে থার্মোমিটারের তাপমাত্রার কনভার্সন, এগুলো আমি ভালো মতো পড়ি নাই, কারণ এগুলো তো সহজ, এগুলো কি কি পড়বো। দেখা গেল পরীক্ষাতে ওইটাই আসছে, ওইটাই আমি অ্যান্সার ভুল করে চলে আসছি, তাহলে কিন্তু সারা জীবন আফসোস থাকবে। আর বারবার যেটা বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, এগুলোতে হচ্ছে 100তে 100 পাওয়ার প্রিপারেশন নেওয়া লাগে। যদি তোমার সামহাও একটা অবজেক্টিভ ভুল যায়, কখনো যেন এটা মনে না আসে একটা অবজেক্টিভই তো ভুল গেছে, এটা যেন কখনো মাথায় না আসে। তুমি এটা মনে রাখবা, যদি একটা অবজেক্টিভ ভুল যায়, তুমি আসলে তোমার টার্গেট যদি হয় বোর্ডের মধ্যে প্লেস করার, তাহলে তোমার সিরিয়াল আসলে মোটামুটি ভালোই পিছাবে। যদি শুরুর দিকে তুমি থাকতে চাও, তখন 1 মার্ক পিছালে আসলে অনেক। আমার মার্ক ছিল 1181, আমার পজিশন ছিল 57, আর আমার যে ফ্রেন্ডের মার্ক হচ্ছে 1191 ছিল, ওর পজিশন ছিল 10th। তার মানে তুমি চিন্তা করো, আমি যদি আর 15টা মার্ক বেশি পাইতাম, আমার পজিশন ঢাকা বোর্ডের মধ্যে 5-6-এর মধ্যে থাকতো, তাই না? যে 1102 যে পাইছে ও হয়েছে সেকেন্ড, ওর চাইতে আমার মার্ক কত কম, মাত্র 21 কম পাইছিল। এখন 21 আমি কেমিস্ট্রিতে উঠাইতে পারতাম, আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার পাইছিলাম 89, বাংলায় পাইছিলাম 161। ওইখানে তো আমি আসলে অনেক মার্ক পিছিয়ে গেছি। আর যদি 15 মার্ক বেশি পেতাম, তেমনি তো আমার টপ 10-এ থাকা যেত। সো এই যে তখন গিয়ে তোমার আফসোস হবে যে আয় হায়, একটা অবজেক্টিভ ভুল করে ফেলছি, এই জন্য আমার সিরিয়াল এরকম পিছনে চলে গেল। যদি তোমার টার্গেট ওরকম বড় হয়, তোমার টার্গেট যদি গোল্ডেন এ প্লাস হয়, আমার আসলে তোমাকে বলার কিছু নেই, তো ওটা তুমি এমনিতেই পাইবা যদি সব কিছু ঠিকঠাক মতো তুমি পড়াশোনা করো, বাংলা, ইংরেজি সব কিছু যদি ওইভাবে গুরুত্ব দিয়ে পড়ো, তাহলে তুমি গোল্ডেন এ প্লাস পাওয়া তো কোনো ঘটনা না। গোল্ডেন এ প্লাস তো 5-10 হাজার পাবে, তাই না? আরও বেশি পাবে, এখন তো আরও বেশি, এখন তো লাখের উপরে চলে যায় জিপিএফ। আমাদের বছর 29,000 ছিল, তো গোল্ডেন এ প্লাস ধরলাম 10,000। তো গোল্ডেন এ প্লাস পাইলে তো এটা তোমার স্যাটিসফ্যাকশন তো কাজ করবে না। তুমি যদি স্যাটিসফ্যাকশন কাজ করাতে চাই, তাহলে তোমার ওরকম প্লেস করা লাগবে। তো সেক্ষেত্রে তোমার আসলে কোনো এক্সকিউজ নাই, সহজ কঠিন যা কিছু আছে সবই পড়তে হবে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। সো আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ, চাইলে আসলে এখন আমরা অফিসিয়ালি শেষ ঘোষণা করে দিতে পারি, বাট সেটা করব না, কারণ নেক্সট দিন আমরা আরও কিছু জিনিস পড়বো, পরে নেক্সট দিন আমরা অফিসিয়ালি এই চ্যাপ্টার শেষ ঘোষণা করব। এরপরে এটা তোমাদের জন্য ওপেন, তোমরা প্র্যাকটিস করবা 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন। এরপরে প্রবলেম হলে পরে আমাকে দেখাইলেও হবে। সো আমরা নেক্সট দিন এই চ্যাপ্টার শেষ করে স্থির তড়িৎ শুরু করবো আর কি। এটা হচ্ছে অ্যান্সার।
আছে, আজকে শেষ করে দিচ্ছি। আসো নাকি কেউ? ওইটাই তো চিন্তা করতেছি। আচ্ছা ঠিক আছে, যে লাস্টে যা যা বললাম রেকর্ডিংয়ে, এটা শুধু তুমি শুনলা, এটা রেকর্ডিং থেকে বাদ দিয়ে দিও, বুঝছো? সো আশা করি এই যে এই মোটিভেশনটা তোমার কাজে লাগবে। ঠিক আছে রুদ্রনীল, শেষ করে দিচ্ছি তাহলে।